তো আমি ঢাকাতেই থাকি, জায়গাটা আমি বলতে চাচ্ছি না। ওকে ফাইন। আপনি কোন জেলাতে বড় হয়েছেন? আমার জন্ম বাগেরহাটে। বাগেরহাট, খুলনা বাগেরহাটে, হ্যাঁ, কিন্তু আমার বাগেরহাটের কোনো স্মৃতি নাই। কোনো স্মৃতি নেই? আমরা খুলনায় চলে আসি। আপনার এইজটা একটু জাস্ট শুনে নিন। আমার এইজটা, আমার এপ্রিলে 50 আমি পা দিব। 50 ইয়ার্স। আর যদি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড একটু বলেন। আচ্ছা, আমি মাস্টার্স কমপ্লিট করেছেন। ফাইন। এই হচ্ছে আমাদের রুমা, যার সম্পর্কে বেসিক আমরা জানলাম। তিনি 50 ইয়ার্স, আমি বলবো ইয়াং লেডি, বিকজ আমি তাকে সামনাসামনি দেখতে পাচ্ছি এবং কতটা ইয়াং তার সম্পর্কে আমি আসলে জানি কিছুটা, যে কারণেই হয়তোবা বলছি, এবং যারা তার জীবনের গল্পটা শুনবেন তারা হয়তোবা বুঝতে পারবেন। তিনি আসলে খুলনার বাগেরহাটের মানুষ, কিন্তু তিনি আসলে তার দাদাবাড়ি পটুয়াখালী। হ্যাঁ, কিন্তু ওখানকার কোনো স্মৃতি নেই। আমার জন্মস্থান খুলনার বাগেরহাট, সেটাই আমি বলছিলাম। আর বেসিক্যালি তার বড় হওয়া খুলনাতে, ঢাকাতেই থাকছেন, কিন্তু কোথায় থাকছেন সেটা আপনি বলতে চান না গল্পের প্রয়োজনে। ফাইন, ইটস আ মিস্ট্রি। আমরা শুরু করতে চাই এখান থেকে। আমি ঢাকাতেই থাকছি, কিন্তু পড়াশোনাও আবার ঢাকাতে আবার ছিল। ওকে, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন? আমি ইডেনে পড়তাম। ইডেনে পড়তাম। ওকে ফাইন, আমরা শুরু করতে পারি আপনার জীবনের গল্প। তার আগে আপনি আমাকে বলেন যে হ্যালো 8920 কি আপনার শোনা হয়? হ্যাঁ, আমি তো এখন শুনি রেগুলার। আচ্ছা, কবে থেকে শোনা শুরু করলেন? আমি 4 মাস আগে আমি ওই যে রিসার্চ সেন্টারটা কাজ করতাম, তখন আমার ট্রান্সক্রিপশন লিখতে যে আমি দেখলাম যে এবিসি রেডিওটা আমার ইয়াতে ফার্স্ট হলো। আচ্ছা, আপনার রিসার্চে দেখলাম যে কেন ফার্স্ট, তো সবাই বলল যে ওরা জীবনের গল্প আর যাহা বলিব সত্য বলিব, এই দুটার জন্য ফার্স্ট হচ্ছে। কোন প্রতিষ্ঠান থেকে রিসার্চ? এটা হলো কোয়ান্টাম কনজিউমার সলিউশন। ওকে। আচ্ছা, তো এখানে আপনি রিসার্চ করতে গিয়ে এটা পেলেন, তার আগে আপনি রেডিও শুনতেন না? না। ফাইন, তারপরে আমি শোনা শুরু করলাম। শুনে একদিন আমার মনে হলো যে আমিও বলি আমার জীবনের গল্পটা। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য খারাপ হতে পারে বা খারাপ ভাবে নিতে পারে তারা, সরি আমি সবার কাছে আমার বলতে হবে। ওকে ফাইন, কেন সরি? আজকে আমাদের এই রুমা 150তম পর্ব হলো 8920। আমরা শুরু করতে চাই। আমার কথা কেউ শোনেনি বা আমি বলার সুযোগ পাইনি, কিন্তু আমরা বিলিভ করি যে আজকে লাখ লাখ শ্রোতা যারা আছেন এবিসি রেডিওর, তারা শুনবেন। ওকে ফাইন, আমরা শুরু করতে পারি। শৈশব থেকে শুরু করুন। তো আমি খুলনায় ক্লাস 3-তে আমাকে ভর্তি করা হলো। আমার বাবা সরকারি চাকরি করতেন, মিলিটারিতে ছিলেন। তো আমরা 12 ভাই বোন ছিলাম। 12 ভাই বোন? হ্যাঁ, একদম বড় ভাই সে যুদ্ধের 1 বছর আগে হারা যায়। আচ্ছা, তারপরের ভাইটা এখন একটা পত্রিকা সম্পাদক, তারপরটা ইনকাম ট্যাক্সের লয়ার, তারপরেরটা দুবাইতে ছিলেন, উনি এখন বাংলাদেশে সেটেল। তারপরে ভাইটা রাজনীতি করতো, বিজনেস করতো, সে মারা গেছে। আর আমার ইমিডিয়েট বড় ভাইটা, উনি একটা বিদেশি ব্যাংক, ওইটা তো বিদেশি না, ওইটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তারপরে আমি 7 নম্বর। আর আমার ছোট আর একটা ভাই, সেও মারা গেছে অ্যাক্সিডেন্টে, আমার ছোট এক বোন। মানে এখন আমরা 7 ভাই বোন আছি, তার মধ্যে আমি 7 নম্বর। সবাই তো মোটামুটি ওয়েল এস্টাবলিশড আমরা দেখছি। জি, শুনি। তারপর আমাকে ক্লাস 3-তেই ভর্তি করা হয়, যেহেতু আমি ভালো স্টুডেন্ট, আমি ক্লাস 3-তেই পারবো। আমি যে কত সুন্দর ছিলাম এটা আমি জানতাম না। আমি ভুল বুঝতাম ভাই বোনদের বা আত্মীয় স্বজনদের। তো আমি ক্লাস 3-তে পড়ি, তখন থেকে আমি বুঝতে শুরু করলাম, এবং আমার ওই 3 থেকে আমার প্রপোজাল আসে। ক্লাস 3 থেকে? হ্যাঁ, ক্লাস 3 থেকে প্রপোজাল আসে। আত্মীয় স্বজন বলে তোমার মেয়ে নিবো, মারে সবসময় বলতো। তো স্কুলে টিচাররা একটু অন্যভাবে দেখে, যারা পড়ে আমার সাথে তারা অন্যভাবে দেখে। এই করে করে 5-এ যখন উঠলাম তখন আমাকে গার্লস স্কুলে ভর্তি করা হলো এই ডিস্টার্বের জন্য। তো গার্লস স্কুলে যেও আমার প্রবলেম হলো, সেটা হলো আমার অনেক বান্ধবী, তো সবাই আমার বন্ধু হতে চাইতো। সবাই মনে করতো যে রুমা, আমি যদি একটা অর্ডিনারি একটা ড্রেস পরতাম, ওরাও সেটা পরতো, অনেক বড় লোকের মেয়েরা, এবং সবাই খুব প্রাউড ফিল করতো রুমার বান্ধবী। আর আমার ভাইরা খুব আমার বাবার মতোই ছিল, খুবই কড়া, খুব শাসনে রাখতো। আমি কারণটা আমি বুঝতাম না। পাড়ায় পাড়ায় মারামারি হইতো, মানে আমাকে নিয়ে, কিন্তু আমি বুঝতাম না। আর কোনো না কোনো ভাই আমার সাথেই থাকতো, আনা নেয়া করতো। এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকলাম। যখন 12 বছর বয়স, আমি প্রেমে পড়ি। সেই ছেলেটা তখন ম্যাট্রিক পরীক্ষা দেয় আর কি। সে আমার ভাইয়ের বন্ধু, যে ভাইটা মারা গেছে তার ফ্রেন্ড। পরবর্তীতে আমরা তো খুলনায় থাকি, ও ঢাকায় চলে আসে, নটরডেম কলেজে পড়ে। চিঠি লেখালেখি হয়। ধাম করে পড়ে যাওয়া যায় না, সে কোনো কারণ ছিল না? কোনো কারণ নাই, ওই যে আসা যাওয়া করতো, দেখতাম। হয় কি, অনেক লুকায় রাখা মেয়েরা একটু মনে হয় একটু দেখলেই প্রেমে পড়ে, এরকম হতে পারে। অনেকের সাথে মিশলে তার এখন যেটা দেখি সেটা তো হয় না, কিন্তু তো সে সেরকম প্রেমে পড়ার মতোই। ওদেরও কোটি কোটি টাকা, এরা ধরেন খুলনা শহর এখন 20-22টা বাড়ি তাদের। বাবা, 2-4টা আমাদেরকে দিয়ে দিন। সে আমাকে চিঠি চিঠি লিখতো। আমার আব্বারও ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, ভাই বোন সবারই ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, এবং ওই ছেলেটাও চাইতো আমি ডাক্তার হই। ও ডাক্তার হয়ে গেছে।
মেডিকেলে পড়ে বাইরে চলে গেছে। তার সাথে পরবর্তীতে আমার আর দেখা হয় না, মানে গ্যাপ হয়ে যায়। সেটা একটা কারণ যে যেহেতু আমার ভাইয়ের বন্ধু ছিল, আমার ওই ভাইটা আবার একটু মাস্তান টাইপের ছিল, তো ও যখন বুঝতে পারছিল তখন তাকে থ্রেট দিছিল। হ্যাঁ, থ্রেট দেওয়ার পর আমার সাথে যোগাযোগটা বন্ধ করে দেয়। আচ্ছা, পরে আমার সাথে যোগাযোগ করে, সেটা যখন আমি কলেজে পড়ি, কলেজে ঢুকলাম, কলেজে একই অবস্থা। কলেজের একদম ছোট ছেলেরাও বড় ছেলেরা, আমি জানি না, আমি চিনি না, কিন্তু তারা বলে আমার সাথে তাদের রিলেশন। কিন্তু আমি কিরকম খুবই সিম্পল একটা মেয়ে ছিলাম, খুবই সিম্পল। আমি কখনো জীবনে সাজতাম না, কিচ্ছু না, আমি চুল আশ্রাইতাম না, এইভাবে চলে যেতাম। কিন্তু তারা আমার পিছনে ঘুরতো। কি রাশি ছিলেন আপনার? আমি মেষ রাশি। আমারও মেষ রাশি। আমি ঠিক জানি না রাশির কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, অনেকেই নাকি এরকম বলেন যে রাশি যদি এরকম হয় তাহলে নাকি এই প্রবণতাগুলো, মানে আমি জানি না, কিন্তু এটা প্রবলেম হয়তো কি, মানে কেন ঘোরে এটার জন্য আমি বকা খেতাম। আমি কখনো বারান্দায় দাঁড়াতে পারতাম না। আমার কোনো ভাই যদি দেখতো যে বারান্দায় দাঁড়াইছে, এসে মানে আমাকে না বললেও মাকে বকতো। আমাকে বাসায় টিচার রাখা হতো, সেই টিচার দিয়ে আমাকে পড়ানো হতো, এবং সেই টিচার যখন পড়াতো আমার কোনো না কোনো ভাই বারান্দায় পায়চারি করতো। আমার খুবই কষ্টের জীবন, খুবই কনজারভেটিভ একটা লাইফ। হ্যাঁ, যখন আমি ইন্টার পড়ি তখন আমরা এদের পাড়ায় চলে আসলাম। এদের পাড়ায়? হ্যাঁ, এদের পাড়া মানে হচ্ছে এখানে আমি একটু পরিচয় করে দিতে চাই। ওকে, ফাইন। এদের পাড়া বলতে আসলে ওনার ডান পাশে একজন আছেন, এবং তিনি আসলে কে সেটা আমরা গল্পের প্রেক্ষাপটে আপনাদেরকে সবসময়, যেটা হয় হ্যালো 920 কোনো অতিথি থাকলে তার যেখানে যেই গল্পতে তিনি আসেন সেখানে গিয়ে পরিচয় করে দিব। এখন আপাতত শুধু নামটা জানি। আপনি যার কথা বলছেন তিনি আপনার সঙ্গে এই মুহূর্তে আছেন, তার নামটা একটু বলেন। ওর নাম মোর্শেদ। মোর্শেদ ভাইদের পাড়ায় আপনারা চলে আসলেন? হ্যাঁ, আমরা চলে আসলাম। ওই পাড়াতেও সমস্যা। ও তখন আর্মি থেকে আসছে, আর্মিতে ছিল। ও ছাদে উঠে বসে থাকতো, যত ফ্রেন্ডরা ছিল সবই ছাদে উঠে বসে থাকতো। মানে মোর্শেদ ভাই আপনাকে দেখার জন্য ছাদে উঠে বসে থাকতো? ফাইন, তারপর আমরা ক্লু পেয়ে গেছি। ওকে, আমরা বরং একটু মোর্শেদ ভাইয়ের কাছে যাই। যেই ঘটনার বর্ণনা আমরা ছোটবেলা থেকে শুনছিলাম, একেবারে মৌমাছির চাকের মতো অবস্থা, কিন্তু মোর্শেদ ভাইও তাদের মধ্যে একজন। আমরা একটু মোর্শেদ ভাইয়ের কাছে যেতে চাই। জি, আপনি একটু মাইক্রোফোনটা কাছে নেবেন প্লিজ। কি ছিল আসলে মেয়েটাকে আপনি প্রথম কবে দেখলেন বা কি হিসেবে দেখলেন, একটু শুনি আপনার কাছ থেকে। আমি আর্মিতে ক্যাডেট হিসেবে ছিলাম, কিন্তু ওখান থেকে আমি শেষ করতে পারি নাই। সেকেন্ড টার্ম কমপ্লিট করার পরে ওখান থেকে আমি চলে আসি। এসে একটা ফ্রি লাইফ। তখন আমার একটা সিদ্ধান্ত ছিল, আমি বাবা মার মেজো ছেলে, এর একটু দুষ্ট হয় নাকি। তা আমার অপরন্ত স্বাধীনতা ছিল, মার প্রশ্রয় ছিল, ওই জন্য কেউ কিছু বলতো না। আমি বললাম লেখাপড়া করবো না, আমি 2 বছর বেকার থাকবো। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, বেকার লোকের বন্ধু বেশি, তো দেখতাম যে আসে, আর আমি বলতাম হয়তো বন্ধু দেখি একটা ভালো ইয়ে আছে। ওরা আমাকে বলতো না, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু ওদেরও পছন্দ ছিল। ছাদে উঠে উঠে দেখতেন? হ্যাঁ, ছাদে উঠে, ওই যে একটু কখন চাঁদ দেখা যায় আর কি, এরকম একটা ব্যাপার ছিল। এবং তার মানে শুধু আপনার ছিল না, আপনার বন্ধুরা সবাই মিলেই ব্যাপারটা ছিল আর কি? না, প্রত্যেকের মনে মনে ছিল। আমারটা তো প্রকাশ করতাম, ওরা সুযোগটা নিত কিন্তু প্রকাশ করতো না। আসতো দেখার জন্য, কিন্তু এটা প্রকাশ করতো না, ওদের মনের একটা ব্যাপার ছিল। এই ভদ্রলোকই পরবর্তীতে, যিনি আজকে গল্প বলছেন রুমা, তার জীবনে কে বা আসলে কতটুকু সেটা গল্পের প্রেক্ষাপটে আমরা বের করার চেষ্টা করবো। তবে তার আগে যেহেতু আপনার কাছে আমরা আসলাম, আপনার সম্পর্কে আমরা একটু জেনে নিই। আপনার ব্রট আপ কোথায় বা আপনি কি? আমার নাম AM সরোয়ার মোর্শেদ, জন্ম খুলনায়, পৈতৃক বাড়ি ওইখানেই, খুলনা জেলায়। জি। আমি লেখাপড়া খুলনায় করেছি, সেন্ট জোসেফ স্কুলে। ইন্টারমিডিয়েট খুলনায় করার পরে আমি আর্মিতে চলে যাই। স্বপ্ন ছিল আর্মিতে যাবেন? হ্যাঁ, আর্মি কমিশনে? কমিশন। ওকে ওকে। তো 1 বছর ট্রেনিং করার পরে আমার আর এটা বন্দি জীবন ভালো লাগলো না। আপনি কি মানে নিজে থেকে ওখান থেকে পালিয়ে আসেন নাকি? না না, আমি অফিসারের সাথে গন্ডগোল করে, যেটা খুব সোজা রাস্তা, আর এক্সকিউজের সুযোগ নাই। এটার জন্য আমি আর সাথে আপনাকে স্যাক করা হলো? হ্যাঁ, স্যাক করা হলো। তারপরেই আলটিমেটলি খুলনাতে চলে আসা? খুলনায় চলে আসি, এবং আমাদের এই সাথে দাঁড়িয়ে আমাদের রুমাকে একটু দেখা। ওকে, ফাইন। এরপরে বোধহয় আমরা আপনার কাছে আসতে পারি। বলুন তারপর। ওরা ছাদে উঠতে, এটার জন্য তো আমি দায়ী না, কিন্তু আমার ভাইরা খুব বকাঝকা করতো। আমার সাথে ওর তখন রিলেশন না, কোনো কিছুই না। তো চারিদিক থেকে এত ডিস্টার্ব এবং এত মেন্টালি টর্চার আমি আর নিতে পারছিলাম না। ঠিক আছে, এর মধ্যে থেকে ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পর মেডিকেলে আমার হলো না। আমাকে সবাই ডিসিশন নিল যে যেহেতু আমাকে কো এডুকেশনে পড়াবে না, ছেলেরা ডিস্টার্ব করবে, আমাকে ইডেনে ভর্তি করা হলো। ওই ইডেনে ভর্তি করলে হবে কি, আত্মীয় স্বজন আছে। ওই আমার এক কাজিন ছিল, সে আবার ইডেনের টিচার ছিল ইকোনমিক্সের, তার ভাই ছিল, সে আবার ওই ভিতরে আসতো, ওইখানেই ডিস্টার্ব করতো। একদিনকে শুনলাম যে মেয়েরা বলা বলি করতেছে, আজকে তুলে নিয়ে যাবে ওরা।
বোনের বাসায় আমি ছিলাম ঢাকায়। তো আমার বড় বোন আর কি আমাকে নিয়ে চলে আসলো বাসায়। তখন মগবাজার থাকে এই বোনটা, এসে আমাকে খুলনায় আবার পাঠিয়ে দিল। তখন আমি ডিসিশন নিলাম যে আমাকে বিয়ে করাই উচিত আমার। এছাড়া আসলে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। আর যেহেতু ওর সাথে আমার সম্পর্ক না, আমাকে চাপাই দিচ্ছে, ভালো লাগছে, ভালো লাগেনি তা না, ভালো লাগছে। তো আমি আমার বোনকেই বললাম, ওর মা থেকে শুরু করে বোনরা বারান্দায় বসে থাকতো, আমাকে দেখতো। ওকে, মানে আমাদের এই মোর্শেদ সাহেবের বাসা থেকে ওরা মানে সবাই পছন্দ করতো, ওর মামারাও পুরো ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, ওকে, নানা বাড়ির সামনে ছিল, মামা ভাগিনা সবকিছু মিলায়। হ্যাঁ সবাই মিলে। তো যাই হোক, আমার বড় ভাই, আমার যে দুলা ভাই, তাদের টিচার ছিলেন। আমার দুলা ভাই উনি ধানমন্ডিতে থাকেন, লয়ার, উনি কোনো একটা দলের প্রধান, চেয়ারম্যান, সেটা বলবো না। আব্বা রাজি না, বড় ভাইও রাজি না, কেউই রাজি না। তারা তো ডাক্তারের কাছে বিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু আমার দুলা ভাই রাজি হয়েছে, না ছাড়ের ছেলে দিই, ভালো। উনি তো তখন বেকার, একেবারে বেকার, কোনো কাজ করবে না। তখন ব্যাংকে ঢুকে গেছে, ওই সময়টাতে ব্যাংকে ঢুকে গেছে। আপনাদের সাথে নিজেদের মধ্যে কোনো কথাবার্তা হতো নাকি শুধুমাত্র ফ্যামিলিগত ভাবে? না, কথাবার্তা হয়ে গেছে অলরেডি। আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে। তাহলে আমরা একটু জানি যে আপনাদের ভিতরে মন আদান প্রদান করার ব্যাপার বা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা আসলে কেমন ভাবে? না, ওরকম অতটা সুযোগ হয় না, এটা কি ইমোশনালি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, ঠিক আছে, বাসায় প্রস্তাব পাঠিয়ে দিচ্ছে, এরকম। আচ্ছা আচ্ছা। যাই হোক, বিয়ে হলো। আমার মা বললো, শ্বশুরকে বললো যে এই মেয়েটাকে নিয়ে কি করবেন? মেয়ে তো আসলে কিছুই পারে না, সে তো বই ছাড়া কিছুই বোঝে না। আমি অনেক পড়তাম, ক্লাসে বই না, শুধু যে কোনো মানে কাগজ পাইলেও পড়তাম, লুকায় পড়তাম। কিরকম? চাদর মুড়ি দিয়ে পড়তাম, মানে গল্পের বই পড়তেছি, ভাইরা রাগ করবে, চাদর মুড়ি দিয়ে ওই একটু কালোতে পড়তাম। তো মা বলে দিল এই মেয়ে নিয়ে না, যাতে না নেয় তারা, পড়বো আমি। তো আমার শ্বশুর বললো আমি শোকেজে সাজায় রাখবো, না তো আমি নিব না। তো আমার মাথার মধ্যে ঢুকে থাকলো যে আমি কিছুই পারি না। তো আমি পারি না এমন কাজ নাই, আমি যেমন সেলাই পারি, যা দিবেন সেটাই আমি পারি। মানে দুইটা জিনিসই আল্লাহ আমাকে দিল। কিন্তু সেটা আপনার মা না বললে হয়তো বা হতো না, চ্যালেঞ্জ হিসেবে যদি না নিতেন তাহলে হয়তো বা হতো না, সেটা আপনি বলতে চাচ্ছিলেন। তো আমি ওদের বউ ভাতের শাড়িটা পরে আমি রান্নাঘরে ঢুকলাম, মানে ওর ফ্রেন্ডরা আসছে, চা বানাতে হবে। তো আমি দেখলাম আমার ননদ চা বানাচ্ছে, তো আমি ঢুকে গেলাম, চা বানালাম। চা খেয়ে সবাই বললো খুবই মজা, জীবনের প্রথম চা বানানো। হ্যাঁ, চা বানানো। তারপর তো রান্না বান্না যেটাই করি সেটাই মজা। আমি একটু খেয়াল করতাম, ওরা রান্না করতে যখন আমি আশপাশে ঘুরঘুর করতাম যে ওদের সিস্টেমটা কি। আমাদের তো একরকম, বরিশালের রান্না আর খুলনার রান্না। এটা বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরে। এর মধ্যে বিয়েটা কত সালে হলো? 1988 সালে আপনাদের বিয়েটা হলো। ওকে, আমরা এই জায়গাটা থেকে আবার ফিরতে চাই। আপনার বিবাহিত জীবন শুরু হলো। আমাকে তো ওরা খুব আগ্রহ করে নিল, এবং খুলনা শহরে ম্যাক্সিমাম মানুষ বলতো যে সবচেয়ে ওই পাড়ার সবচেয়ে সুন্দর মেয়ে এবং সুন্দর ছেলের বিয়ে হয়েছে। ও ফার্স্ট পোস্টিং হয় সাতক্ষীরায়, সপ্তাহে একদিন আসতো। আচ্ছা। তো আসলে আমরা তো ঘন্টা চুক্তি রিক্সা নিতাম, শহর 2-3 ঘন্টা বেড়াতাম। তার মধ্যেই আমার পড়াশোনা, তার মধ্যে আমি কনসেপ্ট করলাম প্রথম বেবি, আমার মেয়ে। আমি তো আবার ওই মেয়ের মতোই লিখে ছিলাম ওরকম। তো শাশুড়িরা যেটা হয়, আমার শাশুড়ি ভালো, অনেক ভালো, কিন্তু ও তো খুব রাগী ছিল, অন্যরকম। ও এখনো মানে মাছ খায় না এবং কোনো সবজি খায় না, শুধু মাংস খায়। এবং সেটা গরুটা খুবই কম খায়, মুরগির মাংস বুকের এক টুকরা মাংস খাবে, এটুকুই ব্যাস। রান্নাটা এরকম হতে হবে যে তেলটা ভাসবে, লাল থাকবে, নাহলে পুরো টেবিল ধরেই উল্টায় দিত। তো বিয়ের পর সে এইটা করে নাই, মানে টেবিল ধরে উল্টায় দেয়নি, কিন্তু লাইফ স্টাইল ওরকমই আছে, খাওয়া দাওয়া। মানে তেল পছন্দ করে না বেশি, তেল পছন্দ করে, এবং ওই মুরগি মাংসটাই, আর কিছুই খায় না, আর কিছু খায় না। তার মা আমাকে শিখাই দিত, বলতেন যে আমি তো পারিনি, তুমি পারবা, তুমি ওই একটু মাছের মধ্যে। আবার ওর যে মুরগিটা রান্না হয়তো সেটা আবার মাছ বা সবজি টবজি সেটার সেই পাত্রে না, ওর পাত্রটাই আলাদা থাকতো, চামিচটাই আলাদা থাকতো। তো আমি খুবই মেনটেন করতাম এটা। সে আমাকে শিখাই দিত যে একটু দাও, ওটার মধ্যে মিশায় বা চপের মধ্যে একটু মাছ ঢুকাই দিলাম। কিন্তু আমি মনে করতাম কি ও হয়তো জানবে না, কিন্তু ও তো বিশ্বাস করে আমার হাতে খাচ্ছে, আমার এটা করা ঠিক হবে না, আমি করতাম না এটা। আচ্ছা। তা আমার ভাসুর আমার ভাইয়ের মতোই, আমি কাজ করতাম যে সারাদিন, তো ওকে আবার বকা দিত, মাকে বকা দিত। আমি ছোট বোন, সেইভাবেই সে আমার সাথে ইয়ে করতো। আর আমার যে দেবর, ও মেরিন ইঞ্জিনিয়ার। তো ও ওরকম, ও যখন আমার কলমা পড়াতে যায়, যখন নামটা জিজ্ঞেস করে কাজী, তখন ওর নাম মাহবুব মোর্শেদ। ও তখন বলে আমি জামাইয়ের নাম কি, ছেলের নাম কি, তখন বলে মাহবুব মোর্শেদ। মানে এরকম আমার সাথে রিলেশন, সম্ভবত আমার 2-1 বছরের বড়।
তা আমাকে ভাবি বলতো না, আমাকে বলতো জানু। মানে ও যখন আসতো, দেশে আসতো, তো জাহাজে থাকতো, মানে আমি না খাওয়া পর্যন্ত ও খাইতো না, এরকম একটা রিলেশন ছিল। তো আমার 10টা খালা শাশুড়ি, মানে শাশুড়ি নিয়ে 10 জন। আচ্ছা, বড় যে খালা শাশুড়ি ওনার ক্যান্সার হয় তখন, ওই ব্লাড সময়টাতে? ক্যান্সার। হ্যাঁ। ওহো। তো আমি প্রতিদিন ওনার বাসায় যেতাম। উনিও আমাকে খুব পছন্দ করতো। ওনার ক্যান্সারটা আমার শাশুড়ি একটু দূরের থেকে দেখতো, বাইরে, দরজার বাইরের থেকে, আর একটু গায়েটায় ফসকা ফসকা পড়ে গেছিল, তো কিন্তু আমি নিজের হাতে পরিষ্কার করে দিতাম। আচ্ছা। তো ওরা আমাকে খুবই আদর করতো। ওনার 2টা বাচ্চা, ওরাও আমাকে খুব পছন্দ করতো। তা ওরা যে পছন্দ করতো, আবার এদিক থেকে আমার যে ছোট ননদটা ছিল ওর আবার ভাল লাগতো না, যে ভাবি তো আমার ভাবি, ওরা কেন পছন্দ করতে। আমার ওই খালা শাশুড়িটা মাঝে মাঝে বলতো কি, তোমার মার পেটে হাত দিয়ে আমি একটু দেখতে চাই যে তোমার মার কোন পেটে তুমি হয়েছ। মানে এতই পছন্দ করতো। আর আমি যদি 2 টুকরা মাছ থাকতো, 1 টুকরা মাছ আমি ওনার জন্য নিয়ে যেতাম। তিনি মারা যায়, তখন আমরা খুলনায় আমার মোটামুটি আমি যেটা বুঝতে পারছি যে আপনি একটা যৌথ পরিবারই পেলেন না, সাধারণত যেটা হয় বিয়ের পরে যে স্বামী স্ত্রী আলাদা, ব্যাপারটা এরকম আমরা 8 বছর ছিলাম একসাথে, একই সংসারে। ওকে। তো আমার ফার্স্ট বেবিটা হয় 89-এ, যেদিন ও হয় সেদিন আমার বাসুরের বিয়ে হয়। তো আমার মানে ওইভাবেই আমি কাজ টাজ করি, সবকিছুই করি। কয়েকটারে 8টার দিকে আমি, আমাদের বাসা তো আবার সামনে ছিল, রাস্তার এপার ওপার। আমার আব্বা আম্মা তখন ওইখানে। পরে ওই আমার বেবিটা হওয়ার পরই আমার আব্বা আম্মা আবার ঢাকায় আসে, সেটেল হয়ে যায়, সবাই চলে আসে তখন। তো বেবিটা আমি আমার শাশুড়িকে বললাম যে আমার তো খারাপ লাগতেছে মা, আমি যাই, বাসায় যাই। তো বললো না, ক্লিনিকে নিয়ে যায়। আমি বললাম যে না, আমার তো পেট কেটে দেবে, আমি যাবো না। তখন আমার বয়স হয়তো 19-20 বছর হবে এরকম। তো বাসায় গেলাম, ওর রাত 1:45 হলো। ও আবার কিছুক্ষণ থেকে আবার বিয়ে বাড়িতে চলে আসছে, আর ওর একটুতেই ঘুমায় পড়ে। ঠিক আছে, ওয়েট করতে পারিনি, বাসায় এসে ঘুমাইছে। সেটাই আমার একটা অভিমানের কারণ ছিল, অনেকদিন এটা দিয়ে আমি খোটা দিচ্ছি। তো যে ঘুমাইছে, আমার এক ভাই যে ওকে ডেকে নিয়ে আসছে, সাথে সাথে আসছে, তো অনেক খুশি বাবু কোলে নিয়ে। বেবিটা একটা ফুটফুটে বেবি হয়েছে। কিন্তু আমার শাশুড়ি আসেনি, ওরা আরো যারা আসছিল, গেস্টরা আসছিল, ওদের এক ভাই আছে মেজর, তার 4টা মেয়ে। তো ওই মেয়েরা বললো যে দাদি চলেন মিলু কাকুর মেয়ে দেখে আসি। তো বললো যে না, আমি যাবো না, মেয়ে হয়েছে তো, মেয়ে দেখতে যাবে না। যাই হোক, তো 1 বছর পর ও সাতক্ষীরা থেকে ট্রান্সফার হয়ে খুলনায় আসলো। খুলনায় আসলে ওর ফ্রেন্ডরা আসতো, বা ব্যাংকের লোকজন আসতো, বা আমি যেতাম পিকনিক টিকনিকে, ওর সাথে যেতাম। তা আমি তো ওইভাবে খুব কনজারভেটিভ ভাবে মানুষ, আমি তো ওরকমই থাকতাম। তো ও একটু পরে আবার রাগ করতো, মিশতে পারো না। না, মিশতাম, আমি মিশতাম, হ্যাঁ, মহিলাদের সাথে মিশতাম, কিন্তু ফ্রেন্ডদের সাথে হ্যাঁ ভাই ভালো আছেন, ব্যাস এই পর্যন্ত, কেমন আছেন। তো আমার পরে বকা দিতে আসে যে ওরা সবাই বলা বলি করে, ও অমুকের বউ খুব ভালো, তোর বউ খুব অহংকারী, এগুলো নিয়ে একটু টুকটাক হয়তো আমাদের। তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে থাকলো, আমিও এর মধ্যে একটু লুকায় ঝুকায় পড়াশোনাও করতেছি। ও হেল্প করছে পড়ার ব্যাপারে অনেক, আমার শ্বশুরও করছে। আমার শাশুড়ি সবকিছু মিলায়, ভালো মন্দ মিলায়। আমি এখন বুঝি যে তখন হয়তো কিছু কিছু জিনিস আমার খারাপ লাগতো, যেমন যখন আমরা রুমে থাকতাম, দেখা যেত যে নক করে কাজের লোক দিয়ে ওনার কাছে এনে বসায় রাখতো। তা এখন আমি বুঝি যে একটা ছেলেকে এতদিন পর একজনের কাছে দিয়ে দেওয়াটা অনেক একটা অন্যরকম ব্যাপার। আর ও রাতারাতি চেঞ্জ হয়ে গেল, ওর রাগ অনেক কমে গেছে, ওরকম করে না, ছিটামিটি করে না। তো দেখা যাচ্ছে কথায় কথায় বলতো যে বাঘ ছিল এখন বিড়াল হয়ে গেছে। এগুলো খারাপ লাগতো তখন, অল্প বয়স ছিল তো খারাপ লাগতো। তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকলো, 4 বছর, তখনই স্কুলে দিলাম। প্রথম বাচ্চা তো পুতুল খেলার মতো, ওকে স্কুলে দিয়ে ওই স্কুলে আমি জয়েন করলাম। খুলনার ফার্স্ট একটা ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্ডারগার্টেন। তো ওই মহিলা আমেরিকায় ছিল অনেকদিন, ডাক্তারের বউ, উনি এসে স্কুলটা দিল। তো 1 বছর পর আবার চলে গেল, পুরা চার্জ দিয়ে আমাকে চলে গেল। তারপরে একদিন কি ও হঠাৎ করে স্কুলে চলে আসে, সবার যে পিনাজ কই, মেয়েটার নাম পিনাজ কোথায়, কেন পিনাজ তো এখানে, বলে কি আমাকে একজন ফোন করছে যে তোর বাচ্চার অসুখ। তারপরে আমরা স্কুল থেকে বাসায় আসলাম। এর মধ্যে আমার দেবরের বিয়ে ঠিক হলো, বিয়ে হলো আবার মামাতো বোনের সাথে। বিয়ের পর রাতারাতি আমার দেবর, মানে বিয়ের পর দিন থেকে আমাকে ভাবি ডাকে, জানুয়ারি ডাকে না। সরি, একটু বুঝতে সমস্যা হয়ে গেছিল, কারণ দেরি করে এসেছি। নাও দিস ইজ কল প্যারা, ঠিক আছে? এতদিন ভাবি কোনো কিছু বলেনি, ভাইও কোনো কিছু বলেনি, এবার জানু ডেকে রাখো, বউ তোমার চামড়া চিড়ে ফেলবে। থেকে ভাবি ডাকা শুরু করছে। তা আমি অত কিছু তখন আর বুঝি টুঝি না বা কিছু, বা এটা নিয়ে কোনো কিছু না।
আমার যে বড় যা আসলো সে খুবই ট্যালেন্ট, সে ইন্ডিয়ান মেয়ে, মানে প্রথম আমার সাথে খুব ভালো রিলেশন, তার অন্যরকম, মানে আমাকে যে সবাই ইউজ করতো এটা আমি বুঝতাম না কখনো। খুব টেকনিক্যালি করতো, যেমন রান্নাটা একটা ভাগ করা ছিল, সেটা সে টেকনিক্যালি মানে সে কলেজে চাকরি করতো তখন, মানে দেখা যায় একটু রেডি করে ফট করে বের হয়ে গেল, রুমা আমি আসতেছি, আমি তো একটার মধ্যে খাবার দিতেই হবে, আমি যেভাবে হোক করে টরে দিলাম, এসে সে সার্ভ করতো, সবাই মনে করতো কোনো সেই করছে। আমাদের কোনো সমস্যা নাই, ভালোই আছি আমরা। 94-এ আমরা ভৈরবে ট্রান্সফার হলাম। ওকে, ও তার মধ্যে প্রমোশন হয়েছে। কোন ব্যাংকে জয়েন করেছিল ওই সময়টাতে? আপনি কোন ব্যাংকে ছিলেন? ব্যাংকটা কিন্তু ও বলতে চাচ্ছিল না, আমি নাম বলতে চাচ্ছি না ব্যাংকের। হ্যাঁ, ওকে ফাইন। আমরা এখানে একটু বলে নিই প্রিয় শ্রোতা, যে দুজন ওকে প্রাইভেট ব্যাংক, যে দুজন মানুষ এখানে জীবনের গল্প বলতে এসেছেন, তাদের পার্সোনাল লাইফের জন্য এবং তাদের সোশ্যাল লাইফের জন্য কিছু জিনিস তারা এখানে হাইড করবেন, এবং সেটা আমরা আমাদের জায়গা থেকেই পারমিট করছি এই কারণে যে তারা আসলে খুবই, যেটা আমরা বলে থাকি আমাদের জায়গা থেকে বোঝার জন্য, যে উঁচু সমাজের একজন পরিচিত মানুষ, এবং সেই জায়গাটা থেকে তারা আজকে এভাবে লাখো মানুষের সামনে জীবনের গল্প বলছেন, সেখানে তাদের যে আত্মসম্মান বা তাদের যে আসলে বলার জায়গাটা, সেই বলার জায়গাটা কেন, সেটা আপনারা পুরো গল্প শুনলে আসলে বুঝতে পারবেন, যেটাকে আমরা বলছি হ্যালো 8920 খুব স্পেশাল স্টোরি, 150তম পর্বের জীবনের গল্প। কিন্তু তাদের যে সামাজিক সম্মানবোধ, সেই জায়গাটা থেকে কিছু কিছু জিনিস তারা গোপন করে যাচ্ছেন, এবং সেটা আমাদের জায়গা থেকে আমরা আসলে খুব সহজ দৃষ্টিতেই দেখবো বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ বলুন। তারপর আমরা ভৈরবে পোস্টিং হলো আমাদের, আমরা কোনো কিছুই নিলাম না, আমরা একদম শুধুই গেলাম। আমার ওই যাই কয়েকটা হাড়ি পাতিল দিল, হাড়ি পাতিল নিয়ে আমরা চলে গেলাম বাচ্চাটা নিয়ে, ঢাকায় উঠলাম মার বাসায়, মা বাচ্চা থাকে, ওইখান থেকে আমরা গেলাম ভৈরবে। ভৈরবে সবচেয়ে বড় লোক ফুলমিয়া হাজি বাড়িতে আমরা ভাড়া নিলাম, 2টা রুম, মানে খাট যদি পাততেই তবে দরজা খুলে খাটে লাফ দিয়ে ওঠা লাগবে এরকম। তার জন্য খাট নেয়নি, কিছু নেয়নি, কিছুই না আমাদের, মানে এই সংসার আমাদের শুরু আর কি। তো ঢাকা থেকে তো ভাই বোনরা সবাই যায়, তো যখন আসে তখন পাশের বাসা থেকে পাশে একটা আপা ছিল, ওই আপাটা খুলনার, সে আমাকে খুব আদর করতো। আমি একা আবার ভয় পেতাম, অফিস থেকে সন্ধ্যা হয়ে গেলে ভয় পেতাম, ওনার কাছে যে বসে থাকতাম। আমি চা খাওয়া শিখি ওনার কাছে, আমি চা খাইতাম না কখনো। তো ঢাকা থেকে একবার আমার ভাইরা যাবে, তো ওনার কাছ থেকে ফ্যান নিয়ে আসছি, তো আমার টিনার যে, তো ভাই আবার জিজ্ঞেস করছে ইয়ে ফ্যান তো চার্জে আছেন, তো খেয়াল করতো আর কি জিনিসগুলি তারা, যে আমি কেমন আছি আর কি। জিজ্ঞেস করছে যে এটা ফ্যানটা কি এখানে এসে কিনছো? তাহলে কি না পাশের বাসার থেকে নিয়ে আসছি। আপনার মেয়ে বলে দিয়েছে। তারপরে একবার আমার ওই বড় বোন ছোট বোন সবাই গেল, তাহলে ছোট বোনটা একটু মানে ফুটুর ফাটুর করে বেশি, আর আমি একসাথে বড় হয়েছে, তো আমরা বান্ধবীর মতোই ছিলাম। তা ওই পাশের আপা বললো কি যে দুলাভাই টুলাভাই আসবে, তা বসতে দিবা কোথায়, তুমি আমার সোফাটা নাও। সোফা উনি নিজে ছেলের সোফা ঢুকাই দিল। তারপর বসে তো সে একটু পরে বললো কি ছোট আপা, মানুষ অনেক কিছু ধার নেয় দেখছি, কিন্তু সোফা ধার নেয় এটা দেখি না। ওকে, সংসার জীবন শুরু হচ্ছে আসলে আলটিমেটলি ফাইনালি। তারপরে ওইখানের লোকরা কেমন ছিল, খুবই কঞ্জুস, খাইতো না। আমাদের তো প্রতিদিনই মানে মাংস রান্না হতো, চাইনিজটাও বেশি পছন্দ করে, চাইনিজ করে দিতাম ফ্রাই। তো আশেপাশে কিরকম 7টা-8টা করে বাচ্চা এটুকে টুকে 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 টুকে। তারপর প্রত্যেক বৃহস্পতিবার ঢাকায় আসতাম, ও 12টার ট্রেন থাকো কিন্তু 10টায় যাবেই। ও যেমন ফার্স্ট, আমিও ফার্স্ট, আমার শ্বশুর এরকম ফার্স্ট ছিল। 2 ঘন্টা গিয়ে বসে থাকবে স্টেশনে? হ্যাঁ, 2 ঘন্টা যে বসেই থাকতাম। ট্রেনে করে যাইতাম, শুক্রবার দিন দুপুরে আবার আমরা চলে আসতাম। তো ঘরে ঢোকার সাথে সাথে 7-8টা বাচ্চার সাথে সাথেই ঢুকতো, ঢুকে গল্প শুরু করে দিত, আন্টি এই হয়েছে সেই হয়েছে, সবাই খুব মাথায় তুলে রাখতো। তো ওইখান থেকে আমরা 1 বছর 8 মাস থাকলাম। তারপরে আমরা কুষ্টিয়া ট্রান্সফার হলাম। আচ্ছা। কুষ্টিয়াতে তখন আমার ছোট বেবিটা হয়ে গেছে। যখন ও পেটে আসে আমার বাসায় কেউ টের পায় না, মানে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কেউ জানে না, আমি ওরে বলতে নিষেধ করি, বলো না। একদম লাস্টের দিকে আমি কাজের মেয়ে দিয়েছিলাম মাকে, সেই কাজের মেয়ে যে মাকে বলে কি যে আপারে আনেন না কেন, তো বলছে কেন কি হয়েছে, বলে কি আপার তো বাবু হবে। তখন মা আমাকে নিয়ে আসে, আমি 3 মাস থাকি ঢাকায়, ও 3 মাস ভাত খায় না, ঠিক আছে, বাইরে রান্না খাইতে পারে না, নুডলস রান্না শিখাইছিলাম ওই জীবনে, 1 কাপ পানি দিয়ে, ওটাও 3 মাস খাইলো, 3 মাস খেয়ে কাটাইছে। ওকে, আমি খুব অবাক হচ্ছি এই কারণে যে একজন মানুষ যার সংসার জীবনের গল্প, এবং এখন পর্যন্ত যতটুকু জেনেছি কে কতটুকু কি খায়, ঘরে কোনটা ছিল কোনটা ছিল না, কার পছন্দের খাবারটা কি, কাকে কিভাবে সার্ভ করতে হবে, এবং অদ্ভুত, এবং এটা আমার মনে হয় যে
এই বয়সী নারী যারা আছেন এবং যারা সংসার জীবন সামলান, তাদের জীবনে মধুর স্মৃতি বলেন, অম্ল স্মৃতি বলেন, যেটাই বলি না কেন, সেই সব জায়গাগুলোতে এই যে ঘরকান্নার স্মৃতিগুলো, সেগুলো কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে। আমার কাছে একটু অন্যরকম লাগছে এবং অদ্ভুত মজাও পাচ্ছি। শুনি সামনের দিকে। তারপর ওইখান থেকে আমরা কুষ্টিয়া গেলাম। কুষ্টিয়ার লোকগুলো খুব ভালো ছিল। আমরা যেখানে থাকলাম সেখানে নিচতলায় এক ডাক্তার ছিল, দোতলায় আমরা থাকি। তার আমরা 7 দিন থাকার পর ডাক্তারের বউ উঠে আসে। ডাক্তারের বউ এসে বলে কি তোমার বাচ্চা আছে? আমি বললাম হ্যাঁ, আমার তো 2টা বাচ্চা। কি কোনো বোঝা যায় না তো তোমার বাচ্চা আছে? কারণ বাচ্চারা কোনো শব্দ করে না, এত ঠান্ডা। মানে আমার কপাল, আমার বাচ্চা 2টা আল্লাহ মাশাআল্লাহ ভালো দিচ্ছে একদম। জীবনে তারা কোনোদিন বাবার কাছে কিছুই চায়নি। মানে ওর খুব আফসোস ছিল যে আমার বাচ্চা মেয়ে 2টা কিছুই চায় না, এবং আমার কখনো বলতে হয়নি পড়ো। হ্যাঁ, নিজের থেকেই তারা করছে। তো কুষ্টিয়াতে খুব মাস্তান টাস্তান মেলা জায়গা। এক মাস্তান একদিনকে আসলো, এসে ওর সাথে কথা বললো যে কোনো ভয় নাই, এখানে কোনো ভালো ফ্যামিলি তো থাকে না, ভয়ে থাকে সবাই, তা আপনারা আসছেন, থাকেন, নিশ্চিন্তে থাকেন, অসুবিধা নাই। তো ওইখানে একটা ফ্যামিলিদের সাথে আমাদের খুব ভালো রিলেশন হয়। ওই মেয়েটার নাম রেখা, ওর আবার ফুপু ছিল না, আমাকে ফুপু ডাকতো। এবং এত ভালো রিলেশন হয়, পরে আমরা ওইখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসলাম 2000। তার মধ্যে ঘটনা আছে। এর মধ্যে আমার আম্মা অসুস্থ। তো মা অসুস্থ হলেন, 6 মাস সে বিছানায়। আমার কারণেই আমি আসতে পারি না, কারণ ও কিভাবে খাবে, কিভাবে থাকবে একা একা, এই যাবো যাচ্ছি করে করে আর মাকে দেখা হয়নি। একদিন সকালে দেখি আমার বোনের এক বান্ধবী, বড় বোনের বান্ধবী থাকে কুষ্টিয়া, সে এসে ওর সাথে কুটুর করতেছে। তা আমি বুঝে গেছি, আমার মনই বলছে। তো বললাম যে শাহিন আপা কি ব্যাপার? তো উনি আমাকে জড়ায় ধরছে যখন, তখনই আমি বুঝছি। তা আমরা ওই কুষ্টিয়া থেকেই বরিশালে রওনা দিলাম, মানে ওইখানে দাফন হবে। তো এটা নিয়ে ওর সাথে আমার একটু হয়, ওর আবার এগুলো একটু কম। তো আমরা আমার চাচার বাসায় উঠি। আমরা তো চিনি না বরিশালের কিছু, যার জন্য ওনার বাড়িতে যাই উঠলাম, যে এখানে সবাই চেনে এক নামে, বাসাটা চিনাই দিল। তার লাশ আসে না, সন্ধ্যার সময় আমার বলতেছে চলো ম্যানেজার ভাইয়ের বাসায় ঘুরে আসি। আচ্ছা, এখন আমি বুঝি, এই বয়সে এসে বুঝছি না, ও আসলে বলছে এই জন্য যে মনটা ভালো হবে। আমি কাঁদতেছি, কিন্তু সেই সময় আমি চিন্তা করলাম কি সেলফিশ পুরুষ, আমার মা মারা গেছে, আমি 6 মাস দেখি নাই, লাশ আসবে, সে আমার কিভাবে বলে যে চলো ম্যানেজার বাসায় যাই। বোঝাতে পারিনি আপনাকে। এইটা নিয়েও আমি পরবর্তীতে খোটাখাটি দিয়েছি। হ্যাঁ, খোটা দিছি অনেক, সরি এর জন্য। যাই হোক, মাকে দাফন কাফন করা হলো। আমরা কুষ্টিয়ার থেকে আবার ঝিগরগাছায় ভর্তি হলাম, যশোর ঝিগরগাছা। ওইখানে আমার আব্বা আসলো, আমার আব্বার সবচেয়ে আদরের বাচ্চা আমি। আব্বা আসলো, আব্বা 2 দিন বেড়ালো। তো যখন নেমে যায় সিঁড়ি দিয়ে, তখন আমার মাথায় হাত দিয়ে বললো কি তোমার মাকে তো তুমি দেখতে পারো নি, তা আমারও তো দেখতে পারবা না, এই জন্য আমি তোমারই দেখতে আসলাম। আমি তখনও বুঝি না। 15 দিন পর আমার এক চাচতো ভাই আছে, ও এখন ব্যারিস্টার। তা ও আসছে, এসে বলে কি চলেন চাচমিয়া একটু শরীর খারাপ তো, চলেন দেখতে যাবেন। তা রাত্রেবেলাও আসছে, আমরা সকালে ঠিক আছে সকালে রওনা দেয়। আব্বা আবার বরফি টফি পছন্দ করে, আমি ওইগুলো বানাইলাম। আব্বা সুস্থই ছিল, রাত্রেবেলা সব ভাই বোনদের ডাকে সবাই আব্বার ডায়েরি বুঝাই দিছে। যখন সব বুঝে টুঝে দেয়, তখন যে আমার যে ভাই সম্পাদক, সে আবার বড় বোনে বললো কি আব্বার কিছু হবে টবে নাকি, এগুলো বুঝাচ্ছে কেন, মানে প্রপার্টি কোথায় কি আছে না। হ্যাঁ, তো ওইটা দেখেই ও আর কি রাত্রেবেলা রওনা দিছে। তারপর সকালে উঠলাম, মানে ফজরের নামাজ পড়তে উজু করবে, তখন আমার মেজো ভাইকে ডেকে বলছে কি আমার শোয়াই দে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা যেখানটাতে আপনি ছিলেন, আপনি বলছিলেন যে বাবা ফজরের নামাজ। তারপর আমি ওই মিল্টনের সাথে উঠলাম, আর কাজিনের নাম মিল্টন। গাড়িতে উঠলাম, তো ও দেখি কি মাথাটা ভুট করেই আছে। তো আসলাম ধানমন্ডিতে, আসলাম প্রথমে। ধানমন্ডিতে দেখি খা করতেছে, কেউ নাই, কেয়ারটেকার ঝাড় দিচ্ছে। তা আমি বললাম যে কি ব্যাপার, বাসায় কেউ নাই? তো বললো যে না, মজুমদারের মারা গেছে, শ্বশুর মারা গেছে। আচ্ছা, আমি একটু বলে নেই, এখানে আমার যে দুলা ভাই, সে আমার ফুফাতো ভাই, আমার আব্বার কাছেই সে বড় হয়েছে। সে আমাদের গার্জিয়ান, মানে কোনো কিছু হলে আব্বার তার মতামত নিত, ভাইরা এখনো। তা আমি তো ওইখানে গাড়িতেই, মানে ওইখানে আর আমি যাবো না, আমি মিল্টনের তো চড়থাপ্পড় মারা শুরু করলাম। ও আবার পিছনে আমার সাথে না এসে পিছনে বাচ্চা রওনা দিচ্ছে। তারপরে ওরা খবর জানে, আগে থেকে জানে, ওরা জানে। তো আব্বা ওই যে এটা বললাম না, যে আব্বা উজু করেই নামাজ পড়বে, তার আগে আমার মেজো ভাইকে বললো শোয়াই দে আমাকে, শোয়াই দিল, বাস সে দোয়াদুয়ি পড়তে পড়তেই মারা গেছে। খুব সুন্দর মৃত্যু হয়েছে। তো আমরা ওইখান থেকে ধানমন্ডি থেকে আসলাম মিরপুরে বাসায়, সবচেয়ে ছোট ভাইয়ের বাসা, আমার ইমিডিয়েট বড়, সে তার বাসায় এসে লাশটা দেখলাম। এই
আমি ওই লাশের সাথে আমরা আর বরিশাল যাই নাই, সবাই গেছে কিন্তু আমার আর যাওয়া হয়নি। আমরা যে ঝিগর কাছে আসলাম তখনও ম্যানেজার, তা প্রত্যেক মাসে আমাদের বাসায় রান্না হতো এবং 50 জন হোক 100 জন হোক আমি রান্না করতাম মেহমান আসতো। এবং ওই ব্যাংকের লোকদেরই খাওয়াতো, ক্লায়েন্টদের খাওয়াতো, সে খুবই খাওয়াতে পছন্দ করে। আচ্ছা, fine. অথবা চাইনিজ খেতে নিয়ে যেত যশোরে, ঝিগরগাছা থেকে যশোরে। সেটা যে ব্যাংকের খরচে করবে সেটা সে কখনো করতো না, নিজ নিজের খরচে। পকেটে নিজ খরচে। ওকে। এবং সে সবসময়, আমরা যখন ঢাকায় আসি তখনও ঢাকায় আসার পর সে বললো ব্যাংকের সবচেয়ে গরিব ম্যানেজার ও। তা খুবই পছন্দ করতো খাওয়ানো, লোককে দেয়া। আমিও পছন্দ করতাম। আমি যখন ছোট ছিলাম তখন আবার ছোটতে একটু ফিরে যাই, জি। মানে আমি একটা ঘটনা বলি। Please, please. আমার একটা খালাতো ভাই ছিল, সে একটা অ্যাক্সিডেন্টে তার বিস্কিট ফ্যাক্টরিতে সে তার ছিল, কিন্তু তার হাত কেটে যায় বা কিছু একটা হয়, সে হঠাৎ করেই গরিব হয়ে যায়। ওহো। তা আমার আম্মা খুবই তাকে হেল্প করতো। আমি আবার করতাম কি, মা যখন ঘুমাইতো তখন চাল টাল চুরি টুরি করে আলাদা রেখে দিতাম, লুকায় রেখে ওই ভাবি আসলে ভাবিরে লুকায় লুকায় দিয়ে দিতাম। আপনি একটু আমাকে বলবেন যে, আপনার হাজবেন্ডের সাথে তখন আপনার একটা লং টাইম থাকা হয়ে গেছে, সরি ফর দ্য ইন্টারাপ্ট, আপনার হাজবেন্ডের সঙ্গে ততদিন আপনি লম্বা একটা সময় পার করে ফেলেছেন, যখন ও ব্যাংকের ম্যানেজার হয়ে গিয়েছে উনি, কি দেখেছেন অনেস্টির জায়গা থেকে? যার কারণ জিজ্ঞেস করছি এই কারণে যে মানুষ হিসেবে কতটা অনেস্ট ছিলেন সেই সময় থেকে? পুরোপুরি অনেস্ট সব দিক থেকেই। সেটা চারিত্রিক দিক থেকে, চরিত্র বলতে আমরা যে জিনিসটা মেন করি সেদিক থেকেও সে অনেস্ট, পয়সা করির ব্যাপারে অনেস্ট, সব দিক থেকে সে অনেস্ট। কাজের জায়গাতে, ব্যাংকের জায়গাতেও, হ্যাঁ। ওকে, ফাইন ফাইন, খুবই অনেস্ট ছিল। ওকে, ফাইন। হ্যাঁ, খাওয়া দাওয়া পছন্দ করতো, তারপর? এবং মানুষকে খুব হেল্প করতো। ওকে। তো ওইখান থেকে আমরা 99-এ মনে হয় ঢাকায় চলে আসি ট্রান্সফার হয়ে, তো বড় ব্রাঞ্চে। ঢাকায় আসার পর আমরা ইন্দিরা রোডে টেলিস আমাদের বাসায় থাকি, ওইখানে থাকি। তো ও যত বাইরের যারা আছে পরীক্ষা টরীক্ষা দিতে আসতো না ব্যাংকে, আমাদের বাসায় উঠতো। আমাদের বাসা কখনো খালি থাকতো না। ওকে। আর আমার যে ভাইটা ওই যে খুলনায় মারা গেছে বললাম, তাও দুইটা ছোট ছোট বাচ্চা, তখন সেই ভাইয়েরও বয়স অল্প। সে সব ভাইয়ের আগে বিয়ে করছিল, একা পছন্দ করছে। তখন বাবা মাই বিয়ে দিছে কিন্তু একা একা পছন্দ করছিল। সেও অল্প বয়সে মারা যায়। যখন মারা যায় তার বউয়ের বয়স 22 বছর। ঠিক আছে, স্বাভাবিকভাবে তাকে বিয়ে দিতে হয়। তো ওই দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ওদেরকে ঢাকায় আনা হয়। আমি বলি ঢাকায় আনতে আমার ভাইদের। মেয়েটা আমার এক ভাইয়ের বাসায় থাকে, আর ছেলেটা তখন ছোট্ট, তো ও তো খুলনায় আমাকে দেখছে, আমাকে চেনে। তো ও নিজেই চাচাদের বললো আমার কাছেই থাকবে, ও আমার কাছে থাকে। ওকে। আমার বাচ্চাদের সাথে এসে পড়াশোনা করে বড় হয়। তো এখান থেকে ঢাকায়ও আমাদের এরকম যত লোকজন আছে সবাই আসে, খুলনা থেকে যারা আসে আত্মীয় স্বজন সবাই আসে, থাকে, খায়। গাড়ি ছিল, গাড়িটা ইউজ করে। এমন আছে ও রিক্সায় চলে গেছে, গাড়িটা দিয়ে গেছে। তার মধ্যে আমার বড় বোনের 2 ছেলে, ছোটটা আবার ফ্যাশন ডিজাইনার। আমি তখন আবার ছোট মেয়েটাকে স্কুলে দিলাম, ইসলামিক ব্যাংক ইন্টারন্যাশনাল, ওইখানে আবার আমি ঢুকে পড়লাম। আমি এতক্ষণ বসে থাকবো, বাচ্চা এখানে ক্লাস নিতাম। তার মধ্যে আস্তে আস্তে শুরু, ওর সাথে, ও যে ফ্যাশন ডিজাইনার, ওর সাথে বুটিক শুরু করলাম। তো ও বললো কি, খালা আমাদের ফ্ল্যাট তো খালি, আমাদের ফ্ল্যাটে আপনি চলে আসেন ধানমন্ডিতে। ও রাজি ছিল না, আমি বলছি যাই, ওদের ফ্ল্যাটে যাই। তো আবার যে আমার দুলা ভাইকে বললো যে আমরা তো এত ভাড়া দিতে পারবো না, এই বাসায় তো কম ভাড়া, 13,000, ফ্ল্যাটে তো অ্যাপার্টমেন্ট অনেক ভাড়া। তো বললো না ভাড়া তুমি যেটা দাও সেটাতেই হবে, ওটাই দিও, বাকি কোনো দেওয়া লাগবে না। যাই হোক, আমরা ওইখানে শুরু করলাম থাকা। মানে সব আত্মীয় স্বজন, মানে ওরা থাকে 3 তলায়, আমি 2 তলায়। তো প্রথমে আমাদের বাসা হয়ে ওইখানে যায়। তো ঈদের দিন দেখা গেল যে আমাদের বাসায় ফার্স্ট সব ভাই বোনরা খেয়ে ওদের বাসায় যায়। আমার বড় বোন রাগ করতো, তোর বাসায় খেয়ে গেছে, আমার সমস্ত খাওয়া জমা আছে, ফার্স্ট আমাদের বাসায় হয়ে যেত। এর মধ্যে আমার শ্বশুরের ক্যান্সার হলো। আমি আস্তে আস্তে ফার্স্ট একটা পার্লার করলাম, পার্লারের সাথে জড়ায় গেলাম, পার্লার করলাম। পার্লার করতে করতে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, মানে খুব দ্রুত 4টা পার্লার হয়ে গেল আমার ঢাকা শহরে। কত সালে শুরু করলেন এটা? এটা শুরু করলাম 5-এ, 2005-এ। ওকে। আপনার যদি প্রবলেম না থাকে, আপনার পার্লারের নাম কি ছিল? আমার একটা ছিল প্রিন্সেস 1, প্রিন্সেস 2, একটা ছিল পায়েল, ওকে, আর একটা ছিল পিঙ্ক।
মানে 4-5টা পার্লার একই সাথে দ্রুত গতিতে সাকসেস হয়ে গেল। ওকে, লাস্ট যেটা প্রিন্সেস 2 সেটা খুবই মানে 1তলা 2তলা 3তলা নিয়ে হয়ে গেল। ওটা জিম ছিল, পার্লার ছিল, বুটিক্স। বাবা, মানে এই আইডিয়াগুলো আপনার মাথায় আসলো কিভাবে যে আপনি এই কিভাবে? বিজনেসের দিকে যাবেন বা এরকম কিছু করবেন? মানে মানে আপনাদের দুজনের কাছেই আমি জানতে চাই ব্যাপারটা আসলে। হ্যাঁ, যখন ঢাকায় প্রথম আসলাম, আমি যেহেতু একটু খরচ বেশি করা লোক, যেটা আমার ম্যাচুরিটির অভাব ছিল, যে দূরদর্শী চিন্তা করি না যে আমার পয়সা সেভিংস করতে হবে। আমি সবসময় সবাইকে নিয়ে তারা যাতে কোনো কষ্ট না পায় সেইভাবে আমি চেষ্টা করছি। যে বেতন পাইছি পুরাটাই খরচ করে ফেলছি। তো ঢাকায় যখন প্রথম আমরা আসলাম, তখন বাচ্চাটার স্কুল, আমার অফিস, আত্মীয় স্বজন আসা শুরু হলো। তো যে চাপটা পড়লো, তখন ও বললো আমি তো এই কাজ পারি, তাহলে আমি কি একটা শুরু করি। বললাম ভালো, তাহলে তোমার মানে বাচ্চাটারও টেক কেয়ার করতে পারবা, ইন অ্যাডিশন তুমি কিছু আনানো হলো, তুমি আর্নও করতে পারবা। তো এই কনসেপ্টটা নিয়েই সে প্রথম খুব কম পুঁজিতেই শুরু করি। কি শুরু করলেন ওটা? পার্লারটা শুরু করেন। হ্যাঁ। তার আগে আমি একটু জানতে চাই, প্রথম যে বেবিটা ছিল ও কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতো? ওকে, আর সেকেন্ড বেবিটাও কি ততদিন স্কুলে চলে গেছে? ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা দুজনেই করছে। ইংলিশ মিডিয়ামে। খরচ তো মোটামুটি ভালোই আছে সবকিছু মিলিয়ে। ওকে, হ্যাঁ। তো তারপরে আপনি শুরু করলেন, কোথায় শুরু করলেন এবং কিরকম পুঁজি নিয়ে শুরু করছিলেন? ফার্স্ট একদম কমেই শুরু করলাম। সেটা অবশ্য একজনের সাথে শেয়ারে ছিল, পরে সে জি, মানে আমরা ভাগ হয়ে যাই। তখন আমার বেশি লাগেনি, লাখখানেক লাগছিল। ওকে, কত সালে এটা? 2005-এ। 2005-এর, রাইট। ওকে, তারপর সেকেন্ড আমি চলে গেলাম, এইটার মধ্যে আমার 5-এর মতো লাগছে। ওকে। করতে করতে লোকজন কালেক্ট করতেন কিভাবে? মানে ওইখানে তো একজন আসলে আরেকজন চলে আসতো, মানে একজনেই নিয়ে আসতো 10 জন। ওকে, হ্যাঁ, যেহেতু আমি অনেক ভালো সার্ভিস দিতাম, আমার ম্যান পাওয়ার অনেক ভালো ছিল, আমি ওদের অনেক মেয়ের বাচ্চার মতো রাখতাম Okay. এবং ওদের সমস্ত চাহিদা আমি পূরণ করতাম। দেখা গেল যে আমি বাসায় পোলাও খাচ্ছি, ওদের জন্য আমি পাঠাই দিতাম। আচ্ছা, যার জন্য একজনেই 10 জন নিয়ে আসতো। ওকে। মানে অল্প দিনেই বেশ নাম করে ফেললাম। তার মধ্যে আস্তে আস্তে ও ধানমন্ডিতেই, তো ধানমন্ডিতে ও বাবা অসুস্থ, সে আসলো আমাদের বাসায়, আসতেও যেত, মানে আমার দেবরের বাসায়ও থাকতো, এখানেও থাকতো। জি, প্রিয় শ্রোতা, একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন যে এখানে একজন প্রাইভেট ব্যাংকের একজন কর্মকর্তা, যিনি তার যে স্যালারি, সেটা অবশ্যই একটা ভালো স্যালারি আমরা বলতে পারি, কিন্তু সেই জায়গাটি থেকে সেই জায়গাটা যখন শুরু হলো, সেই সময়টা আমরা দেখলাম যে সম্ভবত ভৈরবে ছিলেন তারা, সেখানে দরজা খুললেই মোটামুটি খাটের উপর লাফ দিয়ে উঠতে হয়। এই যে একটা ছোট কনজাস্টেড একটা এনভায়রনমেন্ট, সেখান থেকে ধীরে 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 একটা পরিবার গুছিয়ে ওঠা এবং শেষ পর্যন্ত ফ্যামিলির হেল্পের জন্যই সংসারে যে মানুষটি সবচেয়ে বেশি কাজ করেন তুলনামূলকভাবে, সেই গৃহকর্ত্রী বলি আর যাই বলি না কেন, মা বলি যাই বলি না কেন, তিনি কিন্তু সংসারের জন্য হাল ধরলেন এবং সেই হাল ধরে মোটামুটি খুব স্বল্প সময়ের মধ্যেই সেই হ্যান্ডিক্রাফট বলেন কিংবা পার্লার বলেন বা সাজগোজের বিষয় বলেন, যাই বলেন না কেন, এটা একটা বিশাল বিজনেস এই মুহূর্তে বাংলাদেশে 2005 সালে তিনি শুরু করলেন এবং সেটাতে একটা বিশাল সাকসেস আসলো উইদিন 3 or 4 ইয়ার্স এর মধ্যে। আমরা এই স্টেজটাতে রয়েছি, খুবই লক্ষ্য করার মতো বিষয়। হ্যাঁ, বলুন। তারপরে এর মধ্যে ওর বাবা, আমার শ্বশুর তো অসুস্থ হয়ে গেল, উনি আসলো, থাকলো, ওরা বাইরে গেল অনেকদিন, বোম্বে কত বছর মানে 5 বছরের মতো উনি ক্যান্সারে ছিলেন। তো তার মধ্যে আমার কাছে তো বেশি থাকে, টাকা দিত, ওর ভাইরা টাকা দিত, কিন্তু আমাদের খরচটা তো বেশি ছিল। আত্মীয় স্বজন যে যেখানে যাক, আমাদের এটা ছিল সেন্টার পয়েন্ট। হ্যাঁ, এর মধ্যে থেকে আমাদের ওর প্রমোশন হইতেই থাকলো, ওরও প্রমোশনটা খুব দ্রুত হতে থাকলো। ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। আমাদের 3টা গাড়ি হলো, একটা আমি কিনলাম, 2টা ও কিনলো, না একটা ব্যাংক থেকে পেলো, একটা ও কিনলো। ব্যাংকেরও যে গাড়ি ক্যান্সেল হয়ে যায় না, সেই গাড়িটাও কিনলো। আমাদের 3টা গাড়ি হলো। 3টা গাড়ি হলো, কিন্তু আমি গাড়ি নিয়ে কোনো বাহাদুরি করতাম না। ওই গাড়ি অন্যরাই ব্যবহার করতো, ও ওটা ব্যাংকে নিয়ে যেত, এরকম। আর আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, সেটাও ভালো বলতে পারবে। আচ্ছা, আপনার কাছ থেকে শুনি, আপনি স্ত্রী হিসেবে আপনি তাকে কেমন দেখেছেন বা কি অবস্থা ওই স্টেজ পর্যন্ত? স্ত্রী হিসেবে বলতে গেলে বলতে হবে যে এটা মানে আমি অন্ধবিশ্বাসে তারপরে ছেড়ে দিচ্ছিলাম সবকিছুই। সে আমাকে বললো যে তুমি তোমার চাকরি করো, বাকিটা আমি দেখব। যে কারণে আমি প্রফেশনাল লাইফে আমি অনেক মনোযোগ দিতে পেরেছি। ব্যাংকগুলোতে সাধারণত মফস্বলের থেকে ঢাকায় আসা যায় না, কিন্তু সে যে আমার পিছন থেকে যে সাপোর্টটা দিয়েছে, লস ব্রাঞ্চ আমি ভালো করেছি, যে প্রফিট যতটা ছিল না, লসের থেকে আমি প্রফিটে গেছি, এখান থেকে ভালো করছি। তারা আমাকে আস্তে আস্তে গ্রাজুয়ালি, ম্যানেজার তো আসলে চার্জ, আমার ডেজিগনেশন, লাস্ট ডেজিগনেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ঢাকায়। তো এই সাপোর্টটা না পেলে আমার পক্ষে এইভাবে মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হতো না।
আর ফাইন্যান্সিয়াল ব্যাপারে ও বলতো তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা। যখন মানে পার্লার গুলো হলো, আমার বাবা অসুস্থ হলো, তখন আমরা খুব সমস্যার মানে ফাইন্যান্সিয়াল সমস্যার দিকে একটু আলোকপাত করার দরকার হলো। কারণ ক্যান্সারটা আমরা চাই নাই বাবা কোনো সময় কষ্ট পাক যে ছেলেমেয়েরা আমাকে চিকিৎসা করালো না। তো কেউ তো হিসেব করেনি, তবু আমি ব্যাংকার হিসেবে আমার অ্যাসেসমেন্ট প্রায় 1.5 কোটি টাকা মতো আমরা খরচ করেছি, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। 1.5 কোটি টাকার মতো। এখানে আমার চাচাতো ভাই প্রায় অর্ধেক দিয়েছে, ওকে, ওনার নামটা আমি বলবো না। আর তারপরে যে 50% থাকে সেখানে আমার ছোট ভাই, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বাংলাদেশ সার্ভিস চার্জে ছিল, এখন একটা পাওয়ার কোম্পানির এমডি, সে ভালো অংশ বেয়ার করছে, বাদ বাকিটুক আমি বেয়ার করছি। তো এই বেয়ারটা এদিকে আমরা লাইফস্টাইল একটু আপগ্রেড করে ফেলছি, আমাদের বাসায় লোকজন আসছে, মানে সামাজিকতাও বেড়ে গেছে। আবার এদিকে বাবার এই ব্যয়বহুল চিকিৎসা আমরা এখানে করাতে রাজি ছিলাম না। সামর্থ্যের ভিতরে আমরা বাবাকে শেষ চেষ্টা করব। তো এখানে আমার বড় ভাইয়ের ভূমিকাটা ছিল, বললো যে তোর তো ভালো চাকরি করিস, এত ছুটি দিবে না, আমি শিক্ষকতা করি, তাহলে আমি এই দায়িত্বটা নিই। বড় ভাইয়ের ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, ও টয়োটা সেলস এক্সিকিউটিভ ছিল, সে কিন্তু এই বাবার সেবা করার জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে গেল আগেই। আমাদেরকে নোটিশ, আমি তখন ভৈরব বাজার, ওকে, বলে তোদের ক্যারিয়ারের সম্ভাবনা ভালো, আমার এটা খুব ভালো না, বাবা মার দরকার দেখা। তো বড় ভাই ফিজিক্যাল ইয়েটা দিত, সাপোর্টটা দিত। হ্যাঁ, ছোট ভাই আর আমার চাচাতো ভাই কাজিন, আমরা কোনো সময় চাচাতো ভাই বলি না, ওই দুই ভাই মানে অলমোস্ট 80% তারা টেনে দিছে। আচ্ছা। তো যতই আমি প্রাইভেটে চাকরি করি, আমার মানে এদিকে ওয়াইফের ব্যবসা বাড়েছে, প্লাস এই সামাজিকতা, আমার তো পয়সার তখন একটু মানে এদিক ওদিক করতে হচ্ছে, যে তাকে হঠাৎ দরকার তাকে দিতে হচ্ছে, এদিকে বাবার চিকিৎসা তাকেও ইগনোর করতে পারছি না। তখন আমি আস্তে আস্তে মানে সংসারের দিকে টাকা পয়সা দেওয়া কমায় ফেলতে বাধ্য হলাম। বাবাকে আমরা বোম্বে চিকিৎসা করিয়েছি, মানে 5 স্টার এই হসপিটাল জাস্ট ব্লকে। ওকে। তো এই চাহিদাটা যখন আমি ওই দিকে ইয়ে করছি, তখন আমার ওয়াইফ এই টোটাল আমার পিছনের যে ইয়েটা সেটা দেখতো। তার একটা বড় ভূমিকা ছিল, নাইলে আমি আমার বাবার এইভাবে চিকিৎসা করতে পারতাম না। সংসারটাকে দেখবো না ওই দিকে দেখবো, যেহেতু আমার অবৈধ ইনকামের কোনো ইচ্ছাও ছিল না, আমি সেই সুযোগটা নিয়ে নেই। যার জন্য আমার ওই গ্রাজুয়েটে আমি আমার যে সঞ্চয়, ডিপিএস, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য লোনে ক্রেডিট কার্ডের থেকে টাকা নিয়ে আমি আস্তে আস্তে বাবার চিকিৎসার দিকে যেতে থাকলাম। আচ্ছা আচ্ছা। আর ও টোটাল ফ্যামিলি সাইডটা ও হাল ধরলো, ইকোনমিক্যালি, ফিজিক্যালি। হ্যাঁ, ওকে, ওই ফেজটা সে নিল। ফাইন, আপনার কাছে আসি আবার। তারপর আচ্ছা, আমি যখন ফিজিক্যালি আমাকে টাইম দিতে হচ্ছে ফ্যামিলিকে, তখন কিন্তু আমি বিজনেসে আর অতটা টাইম দিতে পারছি না। তখন আমার ম্যানেজার ছিল 3 জন মহিলা, ওরাই সব করতো। একজন ছিল যে ব্যাংকে লেনদেনটা সেই করতো, তা ওর কাছে আমার চেক সিগনেচার করাই থাকতো, কিছু চেক থাকতো। আর আমাদের যে কাপড় দিত সেই মহিলা, তার নামটাও বলতে চাচ্ছি না আমি, সে অনেক, তার হাজবেন্ড এক সময় অ্যাম্বাসেডর ছিল, সে পাকিস্তান গেল কাপড় আনতে, তার কাছে কিছু টাকা ছিল আমাদের, সেইটা কিছু মহিলার টাকা, কয়েকজনেরই টাকা, সে আর আসলো না। পাকিস্তান চলে গিয়ে সে আর আসলো না। কত টাকা ছিল আপনার? সে প্রায় 20-30 লাখের মতো, 20 থেকে 30 লাখ টাকা তার কাছে ছিল। ওকে। তো সে আর আসলো না, ওই টাকাটার চাপ পুরো আমার উপরই পড়লো। তা আমি তখন দেখা গেল কিছু টাকা আমাকে নিতে হয়েছে, সেটা কিভাবে, সেটা সুদে। তার মধ্যে একটা কথা বলি, ওই এলাকার এক মাস্তান আমাদের এই বিজনেসটা দেখে তার খুব ইয়ে হলো, মাস্তানরা যেভাবে চাঁদা চায়। তো আমার ম্যানেজারের কাছ থেকে একবার 10,000 টাকা নিছে, একবার একটা ডিপ ফ্রিজ নিছে 35,000 টাকা নিয়ে গেছে। লাস্ট আমি দেখলাম যে এটা তো, আমাকে সবাই বললো, ওরাও সবাই বললো যে জিডি করে ফেলো থানায়। তো জিডি করাটা আমার জীবনে একটা কাল হলো। জিডি করার পর সেও চ্যালেঞ্জ করলো যে আমাকে বিজনেস করতে দিবে না এবং আমাকে ধানমন্ডি ছাড়া করবে। অলরেডি এর মধ্যে আরেকটু কথা বলি, যখন বিজনেসটা সবাই দেখলো, আত্মীয় স্বজন, যে আমি তাড়াতাড়ি আর্ন করছেন, হ্যাঁ, এবং ওই যে বিশেষ করে কাপড়টা আনলে অনেক লাভ হচ্ছে, বা আবার সাথে সাথে টাকা দেওয়া যাচ্ছে, ওরাও দেখা যায় আবার যা কিছু আমাকে টাকা দিল, যে ঠিক আছে তুমি করে আমাকে একটা পার্সেন্টেজ দিও। মানে সবাই টুকটাক তখন কিছু টাকা দিল, ইনভেস্ট করেছে সব, হ্যাঁ, সব টাকাই আটকে গেল। তো তখন আমি সুদে কিছু টাকা নিই,
এই জিনিসটা ওই লোকটা মানে আছে না, যখন প্ল্যান করে মানুষ প্ল্যান করে কিছু করতে চায় তখন কিন্তু দুর্বলতা খোঁজে, কোথায় আমার দুর্বল পয়েন্ট আছে সেটা খোঁজে। এর মধ্যে আমার বড় মেয়েটা এ লেভেলস কমপ্লিট করলো। ওকে, কমপ্লিট করার সাথে সাথেই তার একটা প্রপোজাল আসলো, বিয়ে। খুবই ভালো প্রপোজাল। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বাবাও আর্মিতে ছিল ইঞ্জিনিয়ার। তা ছেলেই সরাসরি আসলো, এসে প্রস্তাব দিল। তো ও খোঁজ খবর নিল। আমার শাশুড়ি তখন ছিল, বললো যে দিয়ে দাও, যেহেতু এরকম সবসময় পাওয়া যায় না, তখন দাও, যেহেতু ওরা পড়াশোনা করাবেই। তা এটাও আমার জীবনে একটা কাল হয়ে গেল। এই বিয়েটা একটু ইন্টারভিউ, হ্যাঁ বলুন। মানে মেয়ের বিয়ের চ্যাপ্টারটা, অন্যটা আমি পরে আসবো। জি। প্রস্তাব যখন আসছে তখন আমি একা দেশে, আর ভাই বোন কেউ নাই, সব বিদেশে। তো প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছি। মামাদেরকে বললাম মেয়ের, ওরা দেখেছে, বললো ভালো, এখন ডিসিশন তো আমাকে নিতে হবে। তো আমি ভাইদেরকে ফোন করলাম বাইরে, তো তারা নীতির কথাই বললো যে মার কাছে পারমিশন নাও। তো মাকে বললাম, মা কি করবো? তো বললো যে বাবা, মেয়ে বিয়ে দিতে হবে, তুমি যেটা ভালো মনে করো, তুমি তো এখানে আছো, ভালো হলে দেরি করবে না। এখন বাঙালি পরিবারের যে ট্র্যাডিশন আছে, বলে খোঁজ খবর নাও। আমি এই পয়েন্টটার জন্য একটু কথা বলতে, খোঁজ খবর নাও। তার আমার স্ত্রীও বললো যে ছেলের সম্বন্ধে কি জানো? কিছুই তো জানি না, তুমি তো, তোমার এখানে প্রস্তাব আসছে, আমি তো কিছু জানি না। তো ছেলে বাবা কি করে? তো বললো আর্মিতে ছিল। আমি আর দরকার নাই, আমি ওদেরই যেখানে নক করলে পাওয়া যায়। আমি শুধু ছেলের বাড়ি কিন্তু আমি এখনো দেখি নাই, ফাইলটা দেখো যে কোনো খারাপ কিছু আছে কিনা। তো আমাদেরকে ওই সংস্থার থেকে বলা হলো যে না, আমার দেখার দরকার নেই, এটাই আমার জন্য সাফিসিয়েন্ট। ছেলের বাবার চাকরিজীবী, তার ফাইলে একদম নিট অ্যান্ড ক্লিন, আর আমি দেখার প্রয়োজন নেই, আমি ওকে। আমার মানে জামাই দেখার পর্বটা আমি এইভাবে শেষ করেছি। অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি ওই লেভেলে যাই নাই। ওকে, মানে ছেলের বাবাকে দেখেছি, ছেলেকে জেনেছি, বাস, দ্যাটস এনাফ। ওকে, ফাইন। এর পরবর্তীতে আপনি যেটার উপরে আপনি মানে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন? আচ্ছা, ওরা এনগেজমেন্ট করতে চাইলো, তো আমার শাশুড়ি বললো যে না, এখন এনগেজমেন্ট করতে হয় না, বিয়ে দাও। তো আমি ডেট ফেললাম। এদিকে আমরা ছেলের বাবার সাথে কথা হয়েছিল, ফ্যামিলির সাথে কথা হ্যাঁ, হয়েছিল? ওরা তো সবাই আসলো, ওরা সবাই ছেলের আসলো, বাবা মা আসলো, এসে কথা টথা বললো, ওরা ডেট দিল। আমরা প্রথমে কলমা করে রাখি, 2 মাস পর তুলে দেই। মেয়ের বিয়েটা কেউ মেনে নিতে পারলো না। কেন? অনেক ভালো ছেলে এবং সে রাজপুত্র, আর অনেক বড় বড় মেয়ে আছে, তাদের বিয়ে হচ্ছে না। ফাইন, মানে একটা পারিবারিক জেলাসির মধ্যে আপনারা জেলাসির মধ্যে কেউ সহজভাবে নিতে পারে। এটা কি এরকম ছিল যে আপনার মেয়ে এবং ছেলে ওরা বোধ দুজনকে পছন্দ করতো, বা কিছুটা জানা পরিচিতি ছিল? কিছুটা ছিল। ওকে, ফাইন। ওকে, এটা তো সেই সময়টাতেই হচ্ছে যখন আপনার আমার যখন প্রবলেমটা, ওই লোকটা যখন ডিস্টার্ব করা শুরু করছে। কোন লোকটা? এটা মানে আপনার থ্রেড যেটা দিচ্ছিল, সে আবার এই দুর্বলতাটা আমার নিল যে হ্যাঁ ঠিক আছে, বিয়ে মেয়ের মেক। তখন আমাকে এই যে আমি যে ইন্টারেস্টে যে টাকাটা নিলাম, এটার জন্য আমাকে প্রেসার দিল। কিরকম প্রেসার? দুইটা, ওটা সিন্ডিকেট করে ফেললো। এই ভদ্রলোকটাই ও পিছনে আছে, সরাসরি দিচ্ছে। ও 2টা গ্রুপ করলো মহিলাদের, যারা একদল আসে আমাকে প্রেসার দিল যে 1 ঘন্টার মধ্যে দিতে হবে, না মেয়ের শ্বশুর বাড়ি বলে দিব। এবং মেয়ের শ্বশুর বাড়ি ওই আমার পার্লারের পাশেই, জামাইকে বলে দিব। আচ্ছা, ও তখন এই টাইমের মধ্যেই ও আবার অসুস্থ হয়ে গেল, জন্ডিস হলো ওর। জন্ডিস, হ্যাঁ। তো জন্ডিস ছেড়ে গেল, সেরে যাওয়ার পর ও যে রিজাইন দিয়ে আসলো, আমি জানিও না। রিজাইন দিল? আপনি জানেনও না? হ্যাঁ, যে ওইখান থেকে যে সেকেন্ড ম্যান, সে আমাকে ফোন করলো যে ভাবি চিন্তা করেন না, স্যারের শরীর তো ভালো না বেশি, এই জন্য আমার আর এটা নিয়ে কোনো হেডেক নাই। ঠিক আছে, বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে আমরা আপনার হাজবেন্ডের কাছে যাব, তবে তার আগে আমরা লিসেনারকে একটু সাম আপ করতে চাই। সিচুয়েশন ইজ টু মাচ ক্রিটিক্যাল। এই জন্যই ক্রিটিক্যাল বলছি যে বিজনেস একদিকে একটা বিশাল লসের মুখোমুখি, কারণ একটা বিশাল অঙ্কের টাকা ওখানে ধরা খেয়েছেন। 1, 2 নম্বর হলো সামাজিক ভাবেও তিনি হেয় প্রতিপন্ন হতে পারেন যে কোনো মুহূর্তে। বড় মেয়ের যিনি যেটা সম্বন্ধ করছেন, সেখানে একটা গলযোগ তৈরি হতে পারে, যারা শত্রু রয়েছেন পারিবারিক ভাবে হোক বা অন্যান্য জায়গাগুলোতে হোক, হেনস্থার মুখোমুখি তাকে করতে পারেন, কারণ তিনি প্রচুর টাকা সুদের উপরে নিয়েছেন তার বিজনেসটাকে ঠেকানোর জন্য, এবং সেই জায়গাটা থেকে তিনি একটা অসামাজিকতার মধ্যে পড়তে পারেন। হাজবেন্ড অসুস্থ এবং আরেকটা বড় ধরনের চাপ এসছে, যাই হোক না কেন, যে সেটা ফ্যামিলিতে আসুক আর না আসুক, তিনি যে কিছু একটা করছেন সেই জায়গাটিতে তিনি একটা ইস্তফা দিয়ে দিয়েছেন। এবং সেই সময়টিতে তিনি একটি বেসরকারি ব্যাংকের, খুবই পপুলার একটা ব্যাংক, সেই প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমি যদি ভুল না করে থাকি। ঠিক বলেছি আমি? সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আপনি কেন ইস্তফা দিলেন? আমি হঠাৎ করে জন্ডিসে আক্রান্ত হই, এবং 3য় দিন আমার জন্ডিসে বিলিরুবিনের মাত্রা 26, যেটা 7-8 লোকে
ইয়ে হয়। এই অবস্থায় আমাকে হসপিটালে থাকতে হলো কন্টিনিউয়াসলি 2 মাস। প্রথম 1 মাসে আমি একটু হাই ওয়েট ছিলাম, খাওয়া দাওয়া একটু ইয়ে দেখে আমার ওয়েট ছিল 98। ফার্স্ট 30 ডেজে আমি 30 কেজি ওয়েট লস করলাম, 30 কেজি। মাই গুডনেস। নেক্সট মান্থে যখন আর ইমপ্রুভ করছে না, আবার ভাইরা আমাকে প্রেশার দিচ্ছে বাসায় যাওয়া যাবে না, বাসায় গেলে কমফোর্ট হবে, রেস্ট হবে না, হসপিটালে থাকলে রেস্ট হবে, কমফোর্ট হবে না। এই কনসেপ্টে বললো তোমার দরকার রেস্ট, কমফোর্ট না, সো ইউ হ্যাভ টু স্টে ইন হসপিটাল। তো এই যে শরীরের উপরে যে ধকল গেল, তার আগে আমার একটা সমস্যা ছিল কানে, আমার কানে হিয়ারিং প্রবলেম আছে, আমার 2 বার অপারেশন করতে হয়েছে, বড় অপারেশন ইন্ডিয়া। সেটা কানের অপারেশনটা অনেক সময় লাগে, এটা মাথা ঘোরায়, অনেক দিন ধরে এটা চলে। তারপর জন্ডিসে পড়লাম, যে ধকলটা শরীরের উপরে আসলো এটা আমি নিতে পারছিলাম না। আমি এটা যদি তাদেরকে শেয়ার করি তারা আরো টেনশনে চলে যাবে। আমি ওইটা আমার হয়তো বোকামি, বা আমি তাদেরকে কোনো প্রেশারে দিতে চাই নাই যে ছাড়বো, ডেলি এসে বলবে না ছাড়ো না, আমার শরীরে টানছে না। আমি প্রফেশনাল লোক, যে টাইম বাউন্ড সার্ভিস, যে টার্গেট ওরিয়েন্টেড সার্ভিস আমি দিতে পারছি না, তখন আমার ক্যারিয়ার বাধাগ্রস্ত হবে বা আমি ব্লক হয়ে যেতে পারি। এই সম্মান বোধটা তখন আমার কাজ করলো যে এই যে সুনাম নিয়ে এত দূর আসছি, সেখান থেকে আবার দুর্নামের ভাগে আমি হতে রাজি না। ওকে। তো আমার ওয়াইফ যেহেতু ব্যবসা করছে, তো আলহামদুলিল্লাহ আমিও এসে এখানে তার সহযোগিতা চলে যাবে। ওকে, ফাইন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটি থেকে ছোট্টটি, যেখান থেকে আপনি বোধহয় শেষের দিকে একটু আরো কিছু বলতে চাচ্ছিলেন, লাইক এই কারণে আপনি সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবেই আপনার ফ্যামিলিকে আপনি জানাবেন না এবং না জানিয়ে আপনি রিজাইন করে দেবেন, এবং রিজাইন করার পরে যদি জানে তখন তার প্রেশার বা চাপ দেওয়ার কোনো কিছু থাকবে না। এই ফাঁকে আপনার স্ত্রী যে এত বড় একটা অঙ্ক লসের মুখে পড়েছে এবং এত টাকা যে সুদে সে নিয়েছে, আপনি একটু আমাকে বলবেন রুমা, কত টাকা আপনি সুদের উপর নিয়েছিলেন? আমার একসাথে কিন্তু দেওয়া হয় না। আমি বলি, আমাকে কেউ 5 লাখ টাকা একসাথে দেয়নি। 1 লাখ টাকা দিছে, 20,000 টাকা রেখে দিছে, 15-20 লাখের মতো। 15-20 এর মধ্যে আপনার আত্মীয় স্বজন ছিল? না, আত্মীয় স্বজন ছিল। ছিল। এই টাকাটা কি আপনি জানতেন, এই অ্যামাউন্টটা আপনার স্ত্রী এরকম একটা টাকা লস খেয়েছে এবং এত টাকা সুদের উপর নিয়েছে? জানছে। কখন জানছে সেটা? ওই সময়টাতে জানেন কিনা আমি একটু শুনি আপনার কাছে। ওই সময়টা যখন আপনি চাকরি ছেড়েছেন, ওই সময়টা আত্মীয় স্বজনেরটা আমাকে বলে নাই, মানে আত্মীয় স্বজন তাকে নিষেধ করছে, বলো না, তারা যে ইন্টারেস্টে খাটাইছে তারা ছোট হয়ে যাবে। না, আমি বলতে চাচ্ছি যে যখন আপনি চাকরিটা ছাড়ার সিদ্ধান্ত নিলেন, সেই সময় যে আপনার স্ত্রী এত বড় একটা অঙ্ক ধরা খেলেন, ধরা খাওয়াই বলবো আমি, লসের মুখে পড়লেন, যে ওনার সাথে 2 নাম্বারি করে যে টাকাটা মেরে দিলেন একজন, সেটা কি আপনি জানতেন? টাকাটা যে নিয়ে চলে গেছে ওটা জানি না, তবে যে তার এই যে কিছু টাকা দিতে হচ্ছে, যে ব্যবসায় লস করছি, ওইভাবে সে আমাকে দিছে। কারণ ও সবসময় আমি যাতে লোডে না পড়ি, সে এই জন্য আমাকে সবসময় প্রেশারটা, টেনশন ফ্রি রাখার জন্য আপনাকে বলেনি, মূলত ব্যাপারটা এটাই। কিছু বলছে যে হ্যাঁ আমার কিছু টাকা সুদে নিতে হচ্ছে, আমি নিয়ে এইভাবে দিচ্ছি, কিন্তু আমাকে রিলিফ দিত সব সময়। কোনো সময় কোনো প্রবলেমে আসতেছেই, মানে দেখা যায় যে পরিবারের পুরুষের ভূমিকা যেমন সে একা যেত, তুমি থাকো আমি দেখছি, তুমি টেনশন নিতে পারবা না, কারণ সারা জীবন চাকরি করে আসছো, এই দিকের এইগুলি বুঝো না। এটা তার বড়, আপনাকে টেনশন রিলিফ রাখার জন্য সে এটা বলেনি। আপনার দিক থেকে আসলে ব্যাপারটা এরকমই ছিল? এরকমই ছিল, যে এই সময়টাতে সে অসুস্থ, তাকে যদি আমরা চাপ দিয়ে দিই, অসুস্থ, হ্যাঁ, ওকে তো আর ও তো দিতেও পারবে না। কিন্তু আপনার জন্য তো একটা বহুমুখী চাপ হয়ে গেল না? একটা হচ্ছে ফ্যামিলির লোকজন এসে 1 ঘন্টার মধ্যে দিতে বলছে, এদিক থেকে হাজবেন্ড এসে বলছে চাকরি। সেই চাপে আমার কি হলো দেখেন, জি, আমি জানি ও টাকাটা তো আমাকে দিবেই, এবং পরবর্তীতে সে আমাকে 6-7 লাখ টাকা পাঠাইছে ওই মহিলা। এদিকে যে এইসব তোলপাড় হয়ে গেছে, মানে সবাই তো এই সুযোগটা সবাই নিয়ে নিছে এতদিন, যে ওই যে ছোট্টবেলা ক্লাস 3 থেকে যে জিনিসগুলো ছিল মানুষের মনে, তারা সবাই খুব মজা পাইল এবং সবাই এক হয়ে গেল। এক হয়ে যে 2টা ফ্যামিলিকে, এটা ও বলতে পারবে ভালো, এটা সেই সময়টা আমি স্টপ করলাম। কি হলো ঘটনাটা আপনার মুখ থেকে শুনি? হ্যাঁ, আমি যে জানি না তা না বলা তো মিথ্যা হবে। আমাকে বলছে কিছু, কারণ লোড না দেওয়ার জন্য বলছে, কিন্তু ওর পরে যে চাপটা ছিল, সে চাপটা সে আর নিতে রাখতে পারে নাই, সে ব্রেকডাউন করলো। তাকে ডাক্তার ঘুমের ওষুধ খাওয়া, মানে প্রেশার 160, তখন পার্লারে যায় না। তখন আমি টের পাইলাম যে এই অবস্থা। তখন পার্লারে যেহেতু যাচ্ছে না বাসায়, তখন লোকজন খুঁজতে আসলো। তারপরে বলবো যে আমার ওয়াইফের যেটা গুণ, ওই অবস্থায় কিন্তু বললো ভাইকে কিছু বলো না, তোমরা আমার এখানে আসো। ওই ঘরের ভিতরে বসে সে কিন্তু লোড আমাকে দেয়নি, ওদেরকে ট্যাকল দেওয়ার চেষ্টা করছে। এখন বাসায় আসা শুরু হলেই তাদেরকে সাহসটা বেড়ে গেছে অনেক, এদের এক্সেস আছে। ওকে, ওর দুর্বলতাই ওর জন্য কাল হয়েছে। ও
মানে এত বেশি আমাকে পছন্দ করতো, মানে একটা টোকা লাগুক সে চাইতো না। আমি স্বামী হলেও সে আমাকে শেল্টারে রাখার চেষ্টা করতো যে তোমার অপমান আমি নিতে পারবো না। ও ওইটা ট্যাকেল দিতে সাহস করছিল যে পারবো, কিন্তু সে পারে নাই, কারণ পিছনে যে ভূমিকা যাদের ছিল তারা সিন্ডিকেট করা, যেভাবে আমি বললাম যে আমি সংস্থাগুলির নাম বলবো না, আমি তাদেরকে দিয়ে পরে দেখিয়েছি। তারা বললো যে একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়েছে, টাকা দিয়ে মারা গেছে যে 20 লাখ না 25 লাখ। এই মহিলা 3 কোটি টাকা নিয়েছে বাংলাদেশ থেকে। 3 কোটি টাকা নিয়েছে, 5 লাখ কি 7 লাখ টাকার মাল ধরায় দিয়েছে পুলিশ দিয়া, সাংবাদিকদের দিয়ে পত্রিকায় প্রকাশ করেছে 3 কোটি, বলে জায়েজ করে নিল যে আমার মাল সব ধরা পড়ছে। তারপরে সে দেশ ছেড়ে চলে গেল। উনি কে ছিলেন বেসিক্যালি? জাস্ট আমরা পুরো পরিচয়টা জানতে চাচ্ছি না, ওনার হাজবেন্ড কি করতো, বা উনি আসলে, আপনি বোধহয় অ্যাম্বাসেডর বা কিছু একটা বলছিলেন একটু আগে। বিজনেসই করতো, বুটিক্সই করতো। ওকে, এন্ড শি ইজ রিয়েলি বিজনেস লেডি। হ্যাঁ। ওকে, তাহলে মানে লোকজন চিনবে তাকে আলটিমেটলি। হ্যাঁ। আমি স্টক করলাম যখন, তখন তো বাসায় যখন আসা শুরু হলো, ও তখন ফেস করলো আমার ভাইরা টাকা দিয়ে দিছে, যে যার মতো ইচ্ছা মতো দিছে, মানে কেউ কিছু দেখেনি, কোনো প্রমাণ দেখেনি, বা তোমার কাছে কি প্রমাণ আছে, দিছো না দিছো এটা দেখেনি, যে যা বলছে, সম্মানের জন্য চিল্লাচ্ছে বাসায়। 1 লাখ টাকা, 1,30,000 নিছে, 2 লাখ নিছে, 5 লাখ নিছে, ইচ্ছা মতো নিছে। তারপরে এদিকে হলো ভাইয়ের বউরা জানলো, তাদেরও সমস্যা হয়ে গেল। আর একদিন ঈদের দিন আমার ওইখানে, আমার আন্ডারে কিছুদিন কাজ করছে সে তার বয়ফ্রেন্ড নিয়ে আসলো। নিয়ে এসে সে মহিলা ঈদের দিন, তো বলতে অবশ্য নিষেধ করছে, তো বলি অস্ত্র ঠেকায়। সে বললো যে 10 লাখ টাকা পাই, 10 লাখ টাকা দিতে হবে। মানে আপনাকে অস্ত্র ঠেকিয়ে বললো? তাহলে আমি তো পুরা তখন কাকে অস্ত্র ঠেকেছে সে? মানে আপনাকে অস্ত্র ঠেকেছে? কি কাহিনীটা কি ছিল? আপনি আমাদেরকে জাস্ট সামারিটা বলেন। হ্যাঁ, পাওনাদাররা তো টাকার চাপ দিবে, এটা স্বাভাবিক। একে আমি চিনিও না। ওই মেয়েটা যার ম্যানেজার ছিল তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঈদের দিন ড্রিঙ্ক করে বাসায় চলে আসলো, একটা বিরাট সিন ক্রিয়েট। এখন আমরা তো ভিকটিম, আমরা যতই বুঝাইতে চেষ্টা করি তারা তো মানবে না, তারা তো প্রেশার ক্রিয়েট করতেছে। তখন আমি ওর ভাইকে ডাকলাম, তো কথা হলো 10 লাখ টাকার চেক দিতে হবে, টাকা পাবে 5 লাখ। 10 লাখ টাকার চেক দিতে হবে সুদের, 5 লাখ হলে সে ওই 10 লাখ টাকা ফেরত দিবে। কিন্তু যদি আমরা না দিই তাহলে ওই জন্য ওটা প্রমাণস্বরূপ সে রেখে দিবে, নাহলে মানবে না। তখন আমার ওয়াইফের ভাই বললো যে তুমি দিয়ে দাও চেক। তার আগে কিন্তু আমার কোনো চেকের ব্যাপার ছিল না, যতটুক চেক তার ওইখান থেকে আরো কিছু ওর কাছে শুনতে হবে যে পার্লার থেকে কিভাবে নিল। তো আমি তখন, মানে ঈদের দিন আমার বাচ্চা ভয়ে কাঁদতেছে, বাসার মধ্যে হুলস্থুল, মদ খায়, মাতাল যা বলে যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। তো বলার পরেও আমি বললাম ভাই আমি কি দিব? তো বললো ঠিক আছে দাও। তো 4,80,000 টাকা তাকে, মানে 5 লাখ 10 লাখ টাকা চেক দিলাম। দেওয়ার পরে একসাথে টাকা পাই নাই, 4,80,000 দিলাম আমার অ্যাকাউন্টে চেকে। সে নিয়ে নিল, তুলে নিয়ে বললো যে, আমি বললাম ওইটা ফেরত দেন। বলে 20,000 বাকি আছে, 20,000 টাকা আপনি যখন দিবেন তখন ওই 5 লাখও দিবে, এই 5 লাখও ফেরত দিব। পাশে কেউ নাই, সেটা আমার ওয়াইফ বলবে কি কারণে, মানে আরো তো সিনারিও আছে। আমি এটা যেটা বুঝতে পারছি যে টাকার অঙ্কে এখানে সব দিক থেকে জটিলতা তৈরি হয়েছে, এবং আপনারা যখন ভিকটিম হয়ে গেছেন তখন আলটিমেটলি যে পেত সে পেতই, আর যে পেত না সেও পাচ্ছে আপনাদের কাছ থেকে, এরকম একটা ব্যাপার। মানে একজন 5 জনকে নিয়ে আসলো, এবং উপরে যে ছিল যে আমার দুলা ভাই, তার মুখের কথা কিন্তু বিরাট একটা ব্যাপার ছিল, যে তার অ্যাপার্টমেন্ট, সে যদি ডেকে বলে যে না ঠিক আছে আমি শুনি কি প্রবলেম, কি আসলে প্রবলেম একটা হয়ে গেছে, ওকে ও সুস্থ হোক, আমরা ওর কাছে শুনি আসলে ব্যাপারটা কি, তারপরে সে দিবে। সে কিন্তু আসে, এই সাপোর্টটা পাননি আপনি? না। ওকে, এবং কারো কাছ থেকেই পাইনি, যেটা আসার আপনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে। আমার ভাই আসছে, সে আমার মেজো ভাই, বিশেষ করে আমার আরেক ভাইও যে ব্যাংকে চাকরি করে, সেও বেশ কিছু টাকা দিছে। মানে সবই সুদ হিসাবেই নিছে তারা, কোনো আসল না, কোনো ডকুমেন্টস ফেরত দেয়নি, কিছু না। লাস্টের দিকেও কিছু স্ট্যাম্প ছিল, কিন্তু সেগুলো আমাদের বাসায় লাস্টের দিকে লুটপাট হয়ে গেল। কিভাবে লুটপাট হলো আমি বলি। এইবার হুমকি দিল, বড় মেয়ে তো গেছেই, বড় মেয়ের জন্য ঢোকা হলো সুদে। এইবার হুমকি দিল ছোটটাকে নিয়ে যাবে। ছোটটা তো এই 5-6 বছরে নষ্ট হয়ে গেছে চেহারা। আমি একটু বাই দ্য ওয়ে আমি একটু জানতে চাই যে বড় মেয়ের কি বিয়ে হয়ে গেল? হ্যাঁ, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে জামাই কি জানতে পারলো? যে হ্যাঁ, জামাই জানতে পারলো। জানার পরে সে কিভাবে ট্যাকল করলো, সেই বিষয়টা কিভাবে নিল? না, ও খুবই ভালো ছেলে, এবং ওর ফ্যামিলি আমাকে অনেক বড় সাপোর্ট দিছে। দ্যাটস রিয়েলি অসাম। হ্যাঁ, এবং ওকে এরকমও বলে যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তোমার ফ্ল্যাট কিনে দিছে। টাকা হলো 10 লাখ টাকা, সেই টাকাকে বানায় ফেলছে 1 কোটি টাকা পায়, এবং মুখে মুখে রটাই দিল রুমা চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে।
এবং আত্মীয় স্বজন সবাই তখন এই যে আমি যে একটা মানে ওই ফেরেস্তার থেকে একদম ডাস্টবিন হয়ে গেলাম, তাদের যত কলঙ্ক সব আমার মধ্যে। এখানে ভুল যদি একটু একটু পয়েন্ট করি, ভুল যদি কোনো কিছু আপনি আপনার জায়গা থেকে ফিল করেন যে আপনার যখন আপনি কারোর কাছ থেকে ধার করছেন, লাইক 5 টাকা নেন 10 টাকা নেন, এটা একটা ডকুমেন্টস তো থাকা উচিত ছিল। এই ডকুমেন্টসটা কি আপনার কাছে ছিল না? ছিল তো, আমার তো লুটপাট হয়ে গেছে। আমি যখন স্টক করলাম না তখন তো পার্লার ভাঙচুর করে ওইখান থেকে সব নিয়ে গেছে। কে নিয়েছে এগুলা? ওই যে যার কথা বললাম, ও মাস্তান, যিনি আপনাদের না নাম বলার দরকার নেই, আপনাদেরকে যে এলাকার যে মাস্তান হুমকি দিয়েছিল সেই আলটিমেটলি কাজটা করে। সাথে যে মহিলারা আছে তারাও সাথে ছিল, এবং আর কে ছিল আমি বলতে পারবো না। আত্মীয় স্বজনের মধ্যে যেটা আমি সবসময় মনে করি, ভিতর থেকে যে কাজটা করছে, যে কথাগুলো আমাকে ডুবাইছে, সেটা হলো আমার যে ভাইয়ের মেয়েটা, যে আমি যাকে নিয়ে আসছিলাম খুলনা থেকে, যাকে মানে আমি বিয়ে, তার কিন্তু ভালো বিয়ে হয়েছে, কিন্তু জেলাসটা তার আমার সাথে ছিল না, আমার মেয়ের সাথে। ও মনে করলো কি ওর বেশি ভালো বিয়ে হয়েছে, কিন্তু ওর হাজবেন্ড ভালো চাকরি করে, ব্যাংকে চাকরি করে, ধানমন্ডিতে 5 তলা বাড়ি, কিন্তু ও অপপ্রচার ও শুরু করলো। প্লাস আমার শ্বশুর বাড়ি, আমার দেবর, আমার ভাসুর সবাই একসাথে, আমি ভিকটিম হয়ে গেলাম, এবং তারা যা খুশি তাই বলা শুরু করলো। আমি একটা ঘটনা বলি, কমেন্ট করবো না, ঘটনাতে আমি যাবো। আমার এই ধরনের মন্তব্য করাটা আপনার কাছে কেমন লাগবে জানি না। আপনি হিন্দি সিরিয়াল দেখেন? হিন্দি সিরিয়াল দেখেন? না, আমি কোনোদিন দেখতাম না। আমি কোনোদিন দেখতাম না। আমি বলি ঘটনাটা, আমার শাশুড়ি দেখতো সাজদি কাবি বহুতি। আমি জীবনে যা যা চিন্তা করছি সব আমার জীবনে ঘটে গেছে। তা আমার বলতো কি দেখো খুব সুন্দর। তা আমি দেখে ভাবতাম কি এটা কি কখনো হয়? আত্মীয় স্বজন এরকম করতে পারে, ভাই বোন এরকম করতে পারে? তো আমার এই যখন এরা আসা শুরু করলো, উপরেও চলে যেত, আমার বোনের বাসায় চলে যেত, ওরা ওদের সেভ করার জন্য ওরা উল্টা বলে দিত কি, হ্যাঁ আমাদের কাছে 1 বছর আমরা আবার ভাড়া দিতে পারতেছিলাম না, যেহেতু বোন। ওরা শুরু করলো যে আমরাই তো পাই ওদের কাছে। এটা আমার জন্য আরো কাল হলো। মানে আলটিমেটলি আমার কাছে যেটা বলছিলাম যে হিন্দি সিরিয়াল এই ধরনের ঘটনা ঘটে, এবং দ্যাট কাইন্ড অফ কমপ্লেক্সিটি আপনার লাইফে ঘটে যাচ্ছে চতুর্পাশ থেকে, মানে কত ক্যারেক্টার। আচ্ছা, আপনি যেটা কোন একটা ঘটনার কথা বলতে চাচ্ছিলেন? আমি এই ঘটনার সময় মানে এরকম প্রবলেম, তার মধ্যে একদিন আমি বনানীতে গেলাম আমার দেবরের বাসায়। আমার শাশুড়িকে বললাম মা এই অবস্থা, খুব তো খারাপ অবস্থা। তা আমার শাশুড়ি তখন করলো কি, ওর হাতে 2টা চুড়ি ছিল, চুড়িটা খুলে দিয়ে বললো কি বৌমা এই 2টো তুমি নাও। আর আমাকে দেখে ওর আবার ওই যে ভাইয়ের বউটা, সে খুবই অন্য টাইপের, সে কোনো গেস্ট টেস্ট অ্যালাউ করে না, কিছু না। আমাকে দেখে ও চলে গেছে বাইরে। তখন আমার শাশুড়ি বললো কি এই 2টো তুমি নাও, আর আমার আরো অর্নামেন্টস আছে ওর কাছে রাখা, তা ও আসলে আমি দিব। তখন আমি বলছি কি না মা দরকার নেই, আমি এটাই নেই। সাথে সাথে ওকে ওইখান থেকেই ফোন করছি, মা এটা দিতে চাচ্ছে আমি কি নিবো? তাও বলছে যে হ্যাঁ নাও। এনে আমি ওটা বন্ধক দিয়ে টাকা দিলাম। আমি জানি টাকা পাবো, টাকা পেয়ে তাকে দিব। এই কথাটা কিভাবে প্রচার করলো যে আমি আমার শাশুড়িকে ধরে শোয়ায় জোর করে হাত থেকে চুরি খুলে নিয়ে আসছি। সো স্যাড, সো স্যাড। তো যাই হোক, কমনলি যদি বলি যে যারা এই কাজগুলো করছে তারা তো আপনার সবাই পরিবারের মেম্বার। এটা এস্টাবলিশড। এই জন্য মানুষ রিসিভ করলো কেন? কারণ ওরা আমাকে সবাই মনে করলো এরা কি রুমা সম্পর্কে বলতে পারে, ঠিক না? এটা হয় না, জিনিসটা এটা হয় না। এরা যেটা বলবে সেটাই তো সত্য, সেটাই তো সত্য, রাইট? হ্যাঁ, ওদের বোনের জামাই অসুস্থ, তার প্রবলেম, তার বোনের কাছ থেকে গয়না নিচ্ছে, গয়না নিয়ে সে কি চালায় দিল, শাশুড়ি গয়না খোঁজো, তখন চালায় দিল কি রুমা ভাবির প্রবলেম, তো ওনাকে দিছি। বাস তারা বিশ্বাস করলো যেহেতু রুমাকে ওরা অনেক ভালোবাসে দিছে, কিন্তু দিছে কিন্তু তার বোনকে, আমার নাম চালায় দিল। এরকম ঘটনাগুলি এইভাবে হতে থাকলো। তার মধ্যে ছোট মেয়েকে এবার শুরু হলো, ছোট মেয়ের উপরে ছোট মেয়ে তুলে নিয়ে যাবে। মানে এই মাস্তান এখনো হুমকি দিয়ে যাচ্ছে। এবার মহিলারা, মাস্তান তো পিছনে, পাশে একটা মহিলা 20,000 টাকা পায়, ঠিক আছে? সে বাসায় আসলো, আমি কি কোনো এখানে সে যেটা বলছে বলতে পারবো? জি প্লিজ, জি প্লিজ। সে সোজা বললো টাকা দে, 25,000 দিবি, 20,000 টাকায় আরো 25,000 টাকা, মানে 45,000 টাকা দিবি, এক্ষুনি দিবি। আমার কিন্তু তখন আমার 3 মাসের, আমি অনেক কিছু বলতে পারবো না, মানে এখন আমি মনে করে আমার গা একদম হিম হয়ে যায়। এখন কিন্তু আমি অসুস্থ, তখন আমি অসুস্থ ছিলাম না। তখন আমি আমাকে মনে হলো কি আমাকে হিপনোটাইজ করে ফেলছিল। এখন তো দিতে পারবো না। সে বললো যে তোর ছোট মেয়ে আছে না, বলে তোর মেয়েকে এখন নিবো, দারোয়ানের কাছে নিয়ে যাবো, নিয়ে তোর মেয়ের বুকে হাত দেওয়াবো। ও মাই গড। তার ধানমন্ডিতে ফ্ল্যাট, তার হাজবেন্ড ইঞ্জিনিয়ার। সেই মহিলা আমাকে এই কথা বলে। একদিন আমি স্কুল থেকে ওই বড় মেয়ের বাসায় নিয়ে যেত, ও তখন মনে হয় 6 পড়ে। রাত্রেবেলা ফোন দিছে, আম্মু আমি এখানে কেন? ও তখনও আমার হাতে ঘুমায়, তা বলছে কোথায় তুমি? বলে কি আমি তো খুলনায়। তা বলছে তুমি খুলনায় কে নিয়ে গেছে? বলে পাপা নিয়ে আসছে। তা বলছে তাহলে এতক্ষণ পরে ফোন দিলা কেন? বলে কি পাপা আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় তারপরে নিয়ে আসছে। আমি তো একদম দিশাহারা, আমি ওকে ফোন দিলাম কি ব্যাপার, তুমি ওকে নিয়ে গেছো? ও তার আগের ঘটনা বলি, ওই যারা টাকা নিয়ে গেল,
ওই যে 5 লাখ টাকা। জি। পরে আবার আমি 12,000 টাকা দিলাম, মাত্র 8,000 টাকা পায়। সে 8,000 টাকায় সে 5 লাখ টাকা কেস দিয়ে দিল। তো ওরা করলো কি, রাত একদিন 3টার সময় আসছে ওর সেই বয়ফ্রেন্ড নিয়ে আর কোন এক দলের নেতা পিকচিপোলা এসে, আমি কাজের লোক আর মেয়েটা, আমার বাচ্চা মেয়েটা, ওকে খোঁজে, ও কোথায়? তাই আমি তো, ও তো নাই বাসায়। আমি উপরে, তাড়াতাড়ি উপরে চলে গেলাম, কি করব আমি তার দিশা পাই না। আমার বাচ্চা ঘরে, উপরে গেলাম, যে আমার বোনের জামাইকে ডাকলাম, দেখি যে আমার বোন কাঁদতেছে এবং ছেলের বউ, এই ছেলের বউটাকে আমি বিয়ে ঠিক করে দিই। তো এই ছেলের বউ আর তার হাজবেন্ড দুজনে বকতেছে আমার বোনকে, আমার ব্যাপার নিয়ে আমি বুঝছি। তারপরে আমি আমার দুলাভাই ভাইকে বললাম যে আপনি একটু নিচে আসবেন, আমার তো এরকম, ও তো নাই, ওদের একটু বলেন কালকে সকালে আসুক, ও আসলে আসুক। তাহলে বলে না, আমি যাবো না। তারপর আমি অনেক রিকোয়েস্ট করার পর সে আসলো, ওরা চলে গেল। ও যখন মেয়ে নিয়ে গেছে আর কি, তখন ও বললো কি মেয়ে নিতে গেলে আসতে হবে। তখন আমি একদম শূন্য এবং দেয়া টেয়া সব শেষ। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাদেরকে। মেয়ে নিতে গেলে আসতে হবে মানে মেয়ে তো বাবাই নিয়ে গেছে, নিতে গেলে আসতে হবে মানে ঠিক বুঝতে আমি পারছি। নিতে যাব, তাই ওকে তো তখন আলাদা করে ফেলছে, মানে ও পুরো মানসিক ভাবে, মানে ওকেও সরায় ফেলছে। বাই দ্য ওয়ে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট Misguided করে পয়েন্ট। ফেলছে। মিসগাইড করে ফেলেছে আপনার কাছ থেকে, আমার ওনার ফ্যামিলি, ওনার ফ্যামিলি, আপনার কাছ থেকে এবং শুনতে দুই চাই। ফ্যামিলিকে এটা দিস ইজ বলছে। আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। আমি আবার একটু সাম আপ করতে চাই আপনাদেরকে। গল্পটা আসলে যেভাবে এগোচ্ছে একটা শান্ত নদীর স্রোতের মতো, বাট দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি। যেটা হচ্ছে বিজনেসে লস, একটা সময় কিন্তু প্রচুর প্রচুর অ্যামাউন্ট অফ মানি যেটা তারা তাদের বিজনেসে ইনকাম করছিল, সেই সময়টাতে দুটো পয়েন্ট। একটা হচ্ছে যে মোর্শেদ নামের যিনি আছেন, রুমার হাজবেন্ড, তার বাবার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তার জায়গাটা থেকে গিয়েছে, এবং একই সাথে একটা বড় অঙ্কের টাকা, প্রায় 30 থেকে 40 লাখের মতো টাকা বা তারও বেশি টাকাটা কিন্তু তিনি বিজনেসে, মানে রুমা বিজনেসে ধরা গিয়েছেন। এই টাকাটাকে কভার করতে গিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে হাত পেতে বড় অঙ্কের সুদে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন, এবং যেসব মানুষদের কাছ থেকে তিনি লোন নিয়েছেন সেই জায়গাগুলো কোনো না কোনো ভাবে করাপ্টেড ছিল, তারা তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে উইদিন আ ভেরি শর্ট টাইম, এবং সেটা ধকল সে নিতে পারেনি, পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছে। প্রথম ধকলটা গিয়েছে বড় মেয়ের উপর দিয়ে, দ্বিতীয় ধকল তার নিজের উপর দিয়ে শারীরিক অসুস্থতা, এবং তৃতীয় ধকল, সবচেয়ে বড় ধকল যেটা, সেটা হচ্ছে তার হাজবেন্ডকে তার কাছ থেকে সরিয়ে ফেলা, এবং সে কাজটা কিভাবে হয়েছে সেটা আমরা তার কাছ থেকে শুনবো। বলুন। তার আগের কিছু ঘটনা তার কাছ থেকেই শুনবেন। মানে আমার পার্লার লুট হলো, বাসার থেকে জিনিসপত্র পাওনা দ্বারা নিয়ে যেতে থাকলো, এক এক পর এক, ফ্রিজ, টিভি, ও নিজেরা নিজেরা এসে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, যে যার মতো। My goodness. আমি কথা বলতে পারছি না, বলে 30 লাখ টাকা পাবো, এই চেক, কিছু বলার নাই। আর আমরা যেহেতু ভিকটিম, আমাদের কাছে চাপ দিচ্ছে, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। এদিকে বাচ্চা কাঁদতেছে, ওদিকে মা অসুস্থ। এক পর্যায়ে আমি খুব ইনসিকিউর ফিল করা শুরু করলাম। আমি মেয়েকে নিয়ে গেলাম, তার আগের দিন আমাদের ঘরে একটা চাদর, একটা সোফার কুশন, এই আমরা রাত্রে শুয়েছি, আর সবকিছুই, মানে গ্যাসের চুলা পর্যন্ত নিয়ে গেল। এটা আপনি বলবেন যে এটা কিভাবে হয় ধানমন্ডির মতো জায়গায়, যেখানে লোকে যাইতে গেলে সাহস পায় না। জি, জি। তারা যখন বুঝলো যে আমরা দুর্বল, আমাদের পাশে কেউ নাই, এবং তারা অনেক দূরদর্শী, তারা আমার দারোয়ানকে প্রচুর পয়সা দিল। আমরা এই হ্যাসেল অ্যাভয়েড করার জন্য মাঝে মাঝে সকালবেলায় ভোরে বেরোয় চলে যেতাম, যে রাত্রে 10টার পরে ফিরবো। কোথাও যে বসে রয়েছি দুজন বাচ্চা নিয়ে, মেয়ের বাসায় পাঠায় দিয়ে আমরা বসে রয়েছি। আমরা 10টায় ঢুকছি, 10টা 5 মিনিটে এসে হাজির অনাদার। সকালে বেরোচ্ছেন, আসেন না, এত রাত্রে আসেন, আমরা কি খবর রাখি না? এদিকে ক্রমাগত হুমকি। তো লাস্ট অবস্থায় এত চাপ, এত হুমকি, বাসায় দেখলাম যে আমাদের মুভমেন্টও তারা ফলো করতেছে। তখন আমি মানসিকভাবে তখন সুস্থ থাকার কথা না। ভাইদেরকে বললাম যে আমি খুব ইনসিকিউর, বাচ্চাটাও ইনসিকিউর, আর তার সম্বন্ধে তো তারা নেগেটিভ অ্যাটিটিউড ওটা বলে নাই। হ্যাঁ, এই নেগেটিভ অ্যাটিটিউড থাকার পরেও বললো, তাহলে তুমি এক কাজ করো, আমরা গাড়ি ঠাড়ি দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। বাচ্চাটারে দেখলাম যে বাচ্চা বললে তো যাবে না মাকে থুয়ে, কারণ 8 পর্যন্ত মার বুকের উপরে শোয়, দুই পাশে 2 হাত 2 পা দিয়ে। সে মেয়েকে বাবা কখন বাধ্য হলে নিয়ে যায়। তারা বললো তুমি আসো, আমরা দেখছি। তো আমার মনে হয়তো ভুল চিন্তা, অন্যায় চিন্তা হইতে পারে, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি চিন্তা করছি যে যেহেতু আমার থাকার জায়গা নাই, আমি চলে যাই, ওর ভাই বোন তো অন্তত আছে। মানে ওরা যে লাস্টে এই কথাটা বলবে, এটা আমার কল্পনায় আসে নাই। যখন আপনি আপনার মেয়েকে নিয়ে চলে গেলেন এরকম একটা সেফ জায়গাটিতে, তখন আপনার স্ত্রীর কাছে কি পরিমাণ অঙ্কের দেনা আনুমানিক আপনি বলুন, কত টাকা পায়? স্টিল ওরকম হিসাব করলে আমার কাছে কোনো টাকা পায় না, আসলে টাকা পায় না, কিন্তু বিভিন্নভাবে আপনাকে ধোঁকাবাজির মধ্যে ফেলে এই কাজগুলো অলরেডি ওরা সব দিয়ে ফেলছে। আপনার ভাই দিয়েছে, বিভিন্নভাবে থেকে আপনি হেল্প নিয়েছেন। হ্যাঁ,
ও মেয়ে যেদিন নিয়ে যায় তার 2-3 দিন আগে বিকালবেলা পুলিশ আসলো। ওকে, মোর্শেদ সাহেব কি আপনি? তো বললো যে হ্যাঁ, ও ড্রয়িং রুমে ছিল। তো বললো আপনার ওয়াইফ? বললো আমিও বের হয়ে আসলাম। তো বললো যে আপনাদের একটু ওসি দেখা করতে বলছে। ঠিক আছে, আমার তো ব্রেন কাজ করতেছে না, আমি স্যান্ডেল পরলাম। তো মহিলা পুলিশ ছিল, সে বললো কি আপনি ড্রেস চেঞ্জ করবেন না? বলছি কি না, দেখা করে চলে আসবো, চলেন। উঠলাম, গাড়িতে উঠে চলে গেলাম। যে বসছি, যে দারোগা ছিল সে খুব ভালো বিহেভ করছে আমাদের সাথে। আবার ওইখানে বসে সবাইকে ফোন টোন দিল, ফ্রেন্ডদের ফোন দিল। বসে আছি ওইখানে, ঘন্টাখানেক পর আর কি জানতে পারলাম ওয়ারেন্ট করা হয়েছে। ওই লোকটা, কোন লোক এটা? ওই যে লোকটা বললো ধানমন্ডি ছাড়া করবো। ওকে, আপনাদের যে থ্রেট দিয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে। যেহেতু কোর্ট থেকে ওয়ারেন্ট হয়েছে, থানার থেকে কোনোভাবে নেওয়া যাবে না। 10টার দিকে ওসি আসলো। ওসি আসার পর বুঝলাম যে থানাটা কেনা হয়ে গেছে, কোনো পাওয়ারফুল কেউ এটা কিনে ফেলছে, এখানে কিছু করার নাই। তো আমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করলো, ওকেও কয়েকটা কথা জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে আমাকে লকআপে ঢুকায় বললো যে আইন সবার জন্য সমান। তো লকআপে ঢুকানোর আগে ওড়নাটা নিয়ে নেয় ওরা, সম্ভবত ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট হবে নাকি। তো লকআপে ঢুকে আমি দেখলাম যে একদম মানে পেশাব টেশাব করে এরকম জঘন্য। তা আমার তো কিছুই মনে হচ্ছে না, অনেকক্ষণ বসে থেকে শুয়েই থাকলাম ওইখানে। সকালে উঠলাম, সকালে উঠে তারপরে কোর্টে নিয়ে গেল আমার মেয়ের জামাই, নতুন মাত্র 2 মাস বিয়ে হয়েছে, সেই মেয়ের জামাই গেল, ও গেল। এর মধ্যে আছে হয়তো ভাই বোন, তো রক্ত তো ঠিকই কাঁদে। বড় বোন কান্নাকাটি করছে, দুলাভাই আসেনি। আমার ভাইটা, মেজো ভাই যে কিনা আমার জন্য পিস্তলের মুখে দাঁড়াইছে সেরকম অবস্থা, সে সকালে ভোরে এসে ওকে থানায় গেটে দাঁড়ায় টাকা দিয়ে গেছে, 10,000 টাকা। যদি ভাবি শুনলে তো প্রবলেম হবে এটার জন্য। তো সে অনেক দিন বাসায়, তার 3 মাস তাকে খাওয়া দাওয়া বন্ধ ছিল, তাকে খেতে দেয়নি। আপনাদেরকে হেল্প করে বলে? হ্যাঁ। ওকে। আমি তো এদিকে আমার বাচ্চাকে খাওয়াতে পারি না, মানে আমার কাছে কাজ করতো কাজের মেয়ে, সে আসলো সেই মুহূর্তে, এসে আমাকে 1 বস্তা চাল কিনে দিচ্ছে। সেই চাল থেকে চাল নিয়ে যায় বিভিন্ন মহিলারা, আমি চিনিও না, চাল নিয়ে যাচ্ছে। মেশিনগুলা, ওই যে বুটিক্সের মেশিনগুলা নিয়ে যাচ্ছে, মানে সব আমার চোখের সামনে নিচ্ছে, কিন্তু আমার কোনো মায়া নাই যে আমি বলবো যে এটা নিও না। লাস্ট ছিল আল্লাহর 101 নাম, তো ওইটা আমি মনে করলাম কি ওইটা যেন না নেয়। লাস্ট এক মহিলা এসে বললো কি এটা আমি নিয়ে যাই, তা বললাম আচ্ছা নিয়ে যাও, সব নিয়ে গেল। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ঠিক রাত 1টার টাইম যে খবর, সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো। একটা মারাত্মক রকমের লেসন আজকের আমাদের এই হ্যালো উইথ 920-তে আছে। আমি জানি না মারাত্মক শব্দটা এখানে ব্যবহার করা ঠিক হচ্ছে কিনা, আমি আমার মানে অনুভূতির জায়গা থেকে শব্দটা ব্যবহার করেছি। সেটা হচ্ছে যে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হয় কেউ কারো নয়। এবং